এভরিওয়ান মেনশন দিয়ে দিয়েন। আসসালামু আলাইকুম, কে অবস্থা সবার, কেমন আছি? আচ্ছা, আমার মনে হয় ভয়েস সবকিছু ক্লিয়ার, ঠিকমতো দেখা যাচ্ছে কিনা সবাই একটু জানাবা। আমরা ক্লাসটা খুব বেশি লেট করব না, শুরু করে দিব, একদম রাইট টাইমে আসছি তোমাদের জন্য। অবশ্যই তোমাদের যারা ফ্রেন্ডরা আছে, যারা ক্লাসটা করতে ইচ্ছুক বা আগে থেকে জানিয়ে রাখছে যে মেনশন দিস, তাদেরকে একটু গাদ্দারি না করে মেনশনটা দিয়ে দাও ক্লাসে, যাতে তারা উপস্থিত হতে পারে। এখন বলো সবাই কেমন আছো, কি অবস্থা? আর হচ্ছে গুচ্ছ পরীক্ষা তো হচ্ছে শেষ, 2 দিন হয়ে গেছে। পরীক্ষার পরের দিন, পরীক্ষার দিন অনেক মাথার মধ্যে অনেক প্রেশার ছিল। এখন কি অবস্থা? প্রেশার হালকা পাতলা একটু কমছে কিনা, এবং নতুন করে নতুন উদ্যমে শুরু করার জন্য যে সাহসটা লাগে সেটা পাচ্ছ কিনা? আমরা ক্লাসই নেই মেইনলি তোমাদেরকে সেই সাহসটা দেওয়ার জন্য, যাতে হচ্ছে তুমি নতুন উদ্যমে হচ্ছে মানে নতুন করে প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো। হ্যাঁ, আরে প্রেশার বাড়বে কেন? প্রেশার বাড়ার কোনো কারণ নাই। দেখো, যা হয়েছে, আমি তোমরা ছিলা কিনা গুচ্ছের, আমি হচ্ছে তোমাদের যে ম্যারাথন ক্লাস, সেকেন্ড যে ম্যারাথনটা ক্লাস নিয়েছিলাম, ক্লাসের লাস্টে আমি হচ্ছে 10 মিনিট 15 মিনিট যাবত জাস্ট তোমাদের সামনে এই সব জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলছি, ঠিক আছে? যে মানে দিন শেষে তুমি যাই বলো না কেন, তুমি হচ্ছে গুচ্ছে পারো নাই, তার মানে ইনাজের সামনে তুমি পারবা না। এমন হতে পারে যে তোমার কৃষি গুচ্ছে তোমার ভালো একটা রেজাল্ট তোমার জন্য আল্লাহ রেখে দিছেন, এবং কৃষি গুচ্ছ বা কৃষি ভার্সিটি থেকেই তোমার হয়তো অনেক উজ্জ্বল একটা ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করতেছে, যেটা তুমি জানো না। কিন্তু আমরা না জানলেও আল্লাহ কিন্তু ঠিকই জানেন, এবং তিনি ওইভাবে সেট করে রাখছেন। তো আমরা যেহেতু জানি না, তো আগে থেকে তো আসলে এইভাবে মানে ভেঙে পড়ার কোনো কারণ নাই। যতক্ষণ পর্যন্ত লাস্ট সুযোগ আছে সেই পর্যন্ত আমাদের চেষ্টা করে যেতে হবে, ঠিক আছে? সবসময় পরিশ্রমের ফলাফল 1 দিনের মধ্যে 2 দিনের মধ্যে পাওয়া যায় না। পরিশ্রমের ফলাফল অনেক সময় অনেক দেরিতে আসে। তবে বিশ্বাস করো, যেই ফলাফল তোমার অনেক দেরিতে আসবে, তোমার পরিশ্রমের ফলাফল, সেই ফলাফলের বা সেই সাফল্যের আনন্দ হচ্ছে অনেক বেশি হয়, যেটা তুমি ভাষায় প্রকাশ করতে পারবে না, এবং অন্য কেউ সেটা ফিলও করতে পারবে না। সেটা একান্তই তোমার নিজের, ঠিক আছে? হ্যাঁ, এই যে এক ভাই বলছে যে ক্লাসে কমন ছিল বেশ কয়েকটা, এই আর কি। তো তোমাদের জন্য আজকে নতুন চ্যাপ্টার, কাজ, শক্তি ও ক্ষমতা। বলতে পারো যে ভাই এত ইজি চ্যাপ্টার কেন নিয়ে আসলেন? চ্যাপ্টারটা ইজি হলেও এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে, এবং কৃষি গুচ্ছে এই চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আশা করি তোমরা এই চ্যাপ্টারের সবকিছুই জানো, ঠিক আছে? যেহেতু এই চ্যাপ্টারের সবকিছু জানো,
এই অধ্যায়টা যদি আমি হচ্ছে একটা ক্লাস নিয়ে দেই, আশা করি এরপরে এই অধ্যায় আর তোমার দ্বিতীয়বার পড়তে হবে না। ঠিক আছে, রেজাল্টের ব্যাপারে ভাই আমরা জানি না, তবে এরকম শুনতেছি যে এই বছর রেজাল্টটা একটু তাড়াতাড়ি দিবে। ঠিক আছে, দেখ রেজাল্টের ইয়েতে এগ্রিতে ক্যালকুলেটর ইউজ করা যায় না ভাইয়া। আমরা হচ্ছে এইসব নিয়ে মাঝে কথা বলবো, তুমি কোশ্চেন দেখে বলতে পারো। বিশ্বাস করো, এগ্রিকালচার ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলা, এখানে ফিজিক্সের কোশ্চেন তুমি মোস্টলি খাতা কলম না ধরে অ্যান্সার করতে পারবা। 20টার মধ্যে 15টা এমন কোশ্চেন পাবা বা 12টা এমন কোশ্চেন পাবা যেগুলো তোমার খাতা কলম নিতে হবে না, জাস্ট চোখে দেখেই অ্যান্সার বলতে পারবা। ঠিক আছে, তো এত ইজি হয়, কিন্তু এই যে বাকিগুলা একটু টাফ থাকে। তো আমি বলবো যে যতটুকু সহজ এতটুকু তো পারতে হবে ভালো মতো, এগুলোর মতো ভুল করা যাবে না, তার জন্য প্র্যাকটিস করা লাগবে। ওকে, চলো আমরা হচ্ছে অধ্যায়টা শুরু করি। কাজ, ক্ষমতা, শক্তি, সবচেয়ে ইজি চ্যাপ্টার ফিজিক্সের আই থিঙ্ক, নাকি? আচ্ছা, আমরা হচ্ছে কোশ্চেন সলভ করবো, তাই না? তো কোশ্চেন ব্যাংকের মোটামুটি আমি আজকের ক্লাসে যা রাখছি এগুলো মোটামুটি কোশ্চেন ব্যাংকে যা কোশ্চেন আছে মোটামুটি 2011-12 থেকে এরপরে যা কোশ্চেন আছে তার 90% কোশ্চেন আমার আজকের ক্লাসে আছে। ঠিক আছে, তো এইগুলো যদি সলভ করো, কোশ্চেন ব্যাংক নিয়ে বসলে দেখবে যে সব তুমি আগে করে ফেলছো। ঠিক আছে, তাই এই ক্লাসটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। ভাইয়া কৃষি কি ফুল সিলেবাসে হবে না? ফুল সিলেবাসে হবে না, শর্ট সিলেবাসে হবে। তো শর্ট সিলেবাস ভালো মতো পারলেই হবে। দেখো আমরা হচ্ছে শুরু করি, লেট না করি। প্রথম কোশ্চেন বলছে 100 কেজি ভরের একটি লিফট 1.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যদি নিচে নামে, তাহলে লিফটের মধ্যে দাঁড়ানো, দেখো এখানে বলছে আমার একটা ত্বরণ দেওয়া আছে, এটা হচ্ছে নিচে নামতেছে, দাঁড়ানো ব্যক্তির ভর হচ্ছে 60 কেজি এবং বলতেছে ব্যক্তিটির নিচে নামার সময় কত বল অনুভব করবে। একটা জিনিস তোমাকে হচ্ছে এটা বলে দিচ্ছি যে যখন লিফটে উঠানামা করার সময় কি হয়, তুমি লিফটে নিচে নামলে দেখবে তোমার ওজন কম মনে হচ্ছে, লিফট উপরে উঠলে ওজন বেশি মনে হয়। তো যখন কম মনে হবে তখন সিম্পলি এই যে নর্মালি যে এফটা হবে, এফ ইকুয়াল কি হয়, এম এ হয়, তাই না? তো এইখানে তো এ নাই, জি আছে। আচ্ছা, ওজন হচ্ছে এম জি। তো নর্মালি এটা হওয়ার কথা দাঁড়ায় থাকলে, কিন্তু নিচে তুমি যাচ্ছ, ওজন একটু কম মনে হচ্ছে। কেন মনে হচ্ছে কম? এই যে এই ত্বরণটা হচ্ছে মাইনাস হয়ে যায়, এই ত্বরণটা, তার মানে নিচে নামার সময় জি মাইনাস এ। যদি উপরে ওঠার সময় হয় তাহলে কি হবে, এফ ইকুয়াল এম জি, কিন্তু উপরে ওঠার সময় তো ওজন একটু বেশি মনে হয়, তাহলে কি করতে হবে, প্লাস এ। ব্র্যাকেটটা দিও অবশ্যই, খালি এম জি প্লাস এ দিও না, তাহলে কিন্তু একদম বাস। দেখো জাস্ট একদম সিম্পলি অ্যান্সার, জি এর মান কত, 9.8 মাইনাস 1.8 কত হবে বলো, 8 ইন্টু 60, তার মানে 60 ইন্টু 8 কত, 6 আটা 48 নিউটন। বি নাম্বার অ্যান্সার। হ্যাঁ, অনেকেই দু একজন হচ্ছে অ্যান্সার দিছো, ব্রিলিয়ান্ট, গুড গুড গুড। আচ্ছা, এটা তো পারছো। এই কনসেপ্টে কোনো সমস্যা আছে? যখন লিফট নিচে নামবে ওজন কম মনে হয়, তাই হচ্ছে আমি এটা জি থেকে মাইনাস করে দেব। যখন উপরে যাবে ওজনটা বেশি মনে হয়, তাই আমি কি করব, জি এর সাথে এটা যোগ করে দিব। সিম্পলি এটাই। ঠিক আছে, আর এই যে এফটাই হচ্ছে আমার এই যে কোন বল অনুভব করে সেটা। ঠিক আছে, এটা আশারই হয়ে গেছে। এরপরে কোশ্চেন বলছে 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ হচ্ছে 200 কেজি মিটার পার সেকেন্ড। বলছে গতিশক্তি কত হবে। তার মানে দেখো এখানে ভরের সাথে সম্পর্ককার এই যে ভর এম, আর হচ্ছে এখানে হ্যাঁ আচ্ছা ভরের 100 কেজি ভরের দিয়ে দিছে, আর এটা হচ্ছে কি আমার ভরবেগ দিয়ে দিছে। তার মানে কি ভরবেগ হচ্ছে পি বলতে পারো। গতিশক্তি কত হবে, গতিশক্তি হচ্ছে কি ই। তো এই যে পি গতিশক্তি আর হচ্ছে ভরবেগের যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা আমরা জানি না, 9-10 থেকে জানি। কি হবে, ইকুয়াল পি স্কোয়ার বাই 2m। এই সূত্রটা তো সবাই জানি না? এখান থেকে আমি সিম্পলি কি ইটা বের করে আনতে পারবো না? তো ই এর জায়গায় মান বসাই, পি স্কোয়ার। পি এর মান কত দেওয়া আছে, ভরবেগ হচ্ছে পি 200, তার মানে হচ্ছে 200 স্কোয়ার। 200 স্কোয়ারকে আমি হিসাবের সুবিধার্থে এখানে 200 ইন্টু 200 দিয়ে লিখবো। দেখো কাটাকাটি করতে ইজি হয়। আর হচ্ছে 2 ইন্টু এম, 2 ইন্টু ভর কত 200 কেজি, 200 বসাইলাম। এই 200 কাটা থাকলো কি, এই 200 এটার মধ্যে কয়বার যায়, 100 বার যায়। তাহলে অ্যান্সার কত হবে, এই যে 100 হয়েছে। ও সরি, আমি হচ্ছে
100 কেজি ছিল, আমি ভুল সরি হচ্ছে 100 ছিল, তার মানে হচ্ছে 200, এটা পুরাটা কাটা যাবে, তার মানে অ্যান্সার হচ্ছে 200 হবে। এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে 200। এই যে পরীক্ষার হলে আমার মতো কোশ্চেন দেখতে গিয়ে ভুল করে অ্যান্সার ভুল করো না। হ্যাঁ, পরীক্ষার হলে আমার মতো ভুল করো না, ঠিক আছে? এটা হচ্ছে আমি ভাবতেছিলাম 200, এটা হচ্ছে 100 দেওয়া, ঠিক আছে? এই যে বুঝতে পারতেছো তো কোশ্চেনটা? এরপরে আশা করি এরপরে প্রবলেম নাই। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। বলছে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কোনটি? এটা সবার কাছে আমার কোশ্চেন, এটার অ্যান্সার দাও। এই যে কত নাম্বার? 3 নাম্বারটা। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত হবে? কণিকা পাল বলছে 0.000। একজন বলছে কয়টা করানো হয়েছে? ভাইয়া 3 নাম্বারটাই আসি আমরা মাত্র, চিন্তা নাই। আরে সবাই জোস, সবাই জোস, সবাই জোস। তার মানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ হয় 0। কেন হয়? কেন্দ্রমুখী বল যখন একটা জিনিস ঘুরে এদিক দিয়ে, তো ঘোরার সময় আসলে কি হয়? কেন্দ্রমুখী বল কাজ করে এই দিকে, সরণ হয় এই দিকে, ঠিক আছে, লম্ব বরাবর। তো লম্ব বরাবর যখন সরণ হয়, আমরা জানি যে আমরা যদি কাজ বের করি এফ এস কস থিটা, সেইখানে থিটার মান হয়ে যায় cos 90, cos 90 মান 0, তার মানে অ্যান্সার হয় 0, অর্থাৎ এটা হবে 0। তুমি 0 জানো, কিন্তু কেন 0 এটাও কিন্তু জানতে হবে, ঠিক আছে? কৃষিগুচ্ছে আমি একটা জিনিস বলি, কৃষিগুচ্ছে হয় কি, আমরা হচ্ছে মেডিকেলের আর কৃষিগুচ্ছের ফিজিক্সের মধ্যে পার্থক্যটা কোথায় আসলে, ঠিক আছে? মেডিকেলে যেটা হয় আমরা হচ্ছে মুখস্থ করে আসি, ঠিক আছে, মেইনলি একদম সূত্র সহ, অনেক ক্ষেত্রে আমরা ম্যাথ সহ হচ্ছে মুখস্থ করে আসি, জ্ঞানমূলক সহ মুখস্থ করে আসি। কৃষিগুচ্ছে যেটা করতে হবে যে এগুলা ঠিক আছে জ্ঞানমূলক, তোমার মুখস্থ থাকা উচিত, কিন্তু এটার পিছনে এটার কারণটা কি সেটাও তোমার জানা উচিত। যদি তুমি কারণটা না জানো, সেক্ষেত্রে কি হবে, তোমার এই কোশ্চেনটা যদি একটু ঘোড়ায় পেঁচায় দেয় এবং তোমাকে যদি টেস্ট করতে চায় তোমার বেসিক কত ভালো, সেক্ষেত্রে তুমি ধরা খেয়ে যাবা, ঠিক আছে? বলতেই পারে এটা কেন 0 হবে, তো তোমার জানতে হবে যে আসলে কেন্দ্রমুখী বল দ্বারা যে সরণটা হয়, এই সরণটা হয় লম্ব দিকে, ঠিক আছে, মানে স্পর্শক বরাবর। যখন স্পর্শক বরাবর সরণ হবে, তখন এই যে কোনটা হয়ে যায় হচ্ছে 90 ডিগ্রি, এই কারণে হচ্ছে আমাদের অ্যান্সার 0। আশা করি বুঝাইতে পারছি, তাই না? ওকে, এরপরের কোশ্চেন বলছে 2 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকে, ভর কত? 2 কেজি, বস্তুকে এত মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। এটা কি? এইচ এর মান ফেলে দেওয়া হলো মাধ্যাকর্ষণ স্থিতিশক্তি। মাধ্যাকর্ষণ স্থিতিশক্তি মানেই হচ্ছে কি, এই যে বিভব শক্তি যেটা, সেটাই। অর্থাৎ আমার জাস্ট mgh টা বের করতে হবে, ইপি বের করতে হবে। আমি নিচে লিখি, ইপি বের করতে হবে, mgh। তো এখানে মোটামুটি সবকিছুই দেওয়া আছে, আমরা হচ্ছে বের করি। কি করতে হবে? এম হচ্ছে 2 কেজি, জি এর মান 9.8, উচ্চতা কত? 0.5। 0.5 ইন্টু 2 কত? 1 ইন্টু 9.8। ও আচ্ছা, এখানে আসলে সামান্য একটু মান একটু ভুল দেওয়া আছে, বুঝছো? এটা আসলে 200 কেজি দেওয়া উচিত ছিল, 200 না হলে 10 কেজি, সরি 20 কেজি দেওয়া উচিত ছিল। এটা 20 কেজি দিলে তাহলে অ্যান্সার হবে। আচ্ছা, তুমি যদি সেইভাবে ধরো যে কাছাকাছি কিনা, তাহলে তুমি 10 জুল দিতে পারো, ঠিক আছে? এখন আমি ধরতেছি কি যে এখানে আসলে কোশ্চেনটা দিতে ভুল করছে, এখানে 20 হইতো, মানে ভুলে হচ্ছে মানে 2 দিয়ে ফেলছে। তো 20 হলে এখানে অ্যান্সারটা কত হবে? 98 হবে না? 98। তো তোমরা তোমাদের লজিকে ঠিক আছো যে হ্যাঁ, কাছাকাছি মান যেহেতু, যখন এরকম যদি পরীক্ষায় দেওয়া থাকে যে 2 কেজি দেওয়া আছে, এইভাবেই কোশ্চেনটা আছে, তখন তুমি অবশ্যই 10 দাগাবা। কারণ কি, 9.8 আর হচ্ছে 10 কাছাকাছি। আর পরীক্ষার হলে তোমার ভুল টুল খোঁজার দরকার নাই, যেটা অ্যান্সার মনে হবে সেটাই দিয়ে দিবা, যেইভাবে আছে ওইভাবে। আর যদি এটা আসলে এইখানে তো ভুল হয়েছে, আর যদি এটা যদি 20 থাকতো, 20 থাকলে তাহলে অ্যান্সার হইতো 98। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, আমি ওই কথাটাই বললাম, 10 হচ্ছে 9.8 এর কাছাকাছি। এইটুকু হয়ে গেছে, তাই না? এরপরে কোশ্চেনে যাই আমরা। দেখো বলছে 60 মিটার উচ্চতা, এটা কি? এইচ এর মান। উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? এই যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক,
এই টাইপের ম্যাথ তোমরা কোন নিয়মে করো বলো? আমার যারা এর আগে 2.0 কোর্সের কেউ থাকলে সারা দিও, ঠিক আছে? এরা কিন্তু এই টাইপের ম্যাথ ওই যে আগে হচ্ছে এরা একটা সূত্র দিয়ে করতো, কিন্তু ওই সূত্র হচ্ছে ভুল যায়, ঠিক আছে? ভুল আমি করাইতে পারবো আর কি এই টাইপের ম্যাথ। তো ওই যে একটা সূত্র আছে না, h/n-1, এই সূত্র দিয়ে তুমি এই টাইপের সব ম্যাথ করতে পারবে না, কিছু মিলবে কিছু মিলবে না। সো এই সূত্র অ্যাভয়েড করবা, ঠিক আছে? অবশ্যই এই সূত্র অ্যাভয়েড করবা। তার জন্য আমি একটা সূত্র শিখাবো, খুবই স্পেশাল, খুবই সুন্দর একটা ট্রিক্স, আশা করি বুঝতে পারবা। দেখো, এই যে বিভব শক্তি গতি শক্তির অর্ধেক না, তুমি মনে রাখবা x = h - x, এইভাবে লিখবা, ঠিক আছে? এটা হচ্ছে বিভব শক্তি আর এটা হচ্ছে গতি শক্তি, ঠিক আছে? এখন দেখো কি বলছে, ছেড়ে দিলে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অর্ধেক। কার অর্ধেক? গতি শক্তির। গতি শক্তি কোনটা? এটা, এটার কত? অর্ধেক। তার মানে এটার আগে হাফ দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে? এই যে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এইচ এর মান যেহেতু দেওয়া আছে, আমি এখান থেকে মানটা বের করে ফেলি। কত হবে? 2x = h - x, এখান থেকে 3x = h, x = h/3, অর্থাৎ 60 মিটার আছে, তার মানে হচ্ছে 60/33, 20 মিটার। অ্যান্সার কত? 20। হ্যাঁ উইলিয়াম শিশির, ঠিক আছে, ধরতে পারছো, ধন্যবাদ। এইভাবে আগে থেকে ম্যাথ করতা কারা কারা? আমি যেই ভাবে দেখাইলাম এভাবে আগে থেকে কে কে করতা? হ্যাঁ ভাইয়া, তুমি যে nh/n+1 এই সূত্র দিয়ে করো, একটা ম্যাথের জন্য 2-3 টাইপের সূত্র কেন মনে রাখবা তুমি? দরকার নাই। এরপর থেকে আমি যেভাবে দেখালাম এভাবে ম্যাথ করবা, তোমার 2-3টা সূত্র মনে রাখারও দরকার নাই, জাস্ট প্রশ্ন দেখবা, সূত্রে মান বসাবা, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? ও হ্যাঁ, একজন বলছে সাজেশনে দেখাইছিলাম, তাহলে তো হয়েছেই, জোস। ওকে, এটা আশা করি হয়ে গেছে। এরপরে কোশ্চেন বলছে, বল প্রয়োগে যদি কোন বস্তুর সরণ বলের লম্ব বরাবর হয় তাকে কি ধরনের কাজ বলা হয়? বলো, এটার অ্যান্সার দাও। 6 নাম্বার। একজন বলছে এ, আরেকজন বলছে সি, আরেকজন বলছে 0, আরেকজন বলছে শূন্য কাজ। আচ্ছা, সবার কি অ্যান্সার হয়েছে? একজন বলছে ধনাত্মক। এই ধনাত্মক হবে না, তুমি এটা কি অ্যান্সার দিছো? দেখো, যখন আমি একটু আগে দেখাইছি, যখন সরণ বলের সাথে লম্ব বরাবর হবে, এটা হচ্ছে কি এস, এটা কি এফ, এফএস লম্ব বরাবর হইলে cos 90 হয়ে যায়। তো cos 90 হইলে কাজ কত? 0, তার মানে শূন্য কাজ। হ্যাঁ, এই আরবিতে নাম লেখা, তোমার নাম আমি পড়তে পারতেছি না, খালি লাস্টে বুঝতেছি তোমার নাম ইসলাম, কি জানো ইসলাম জানি না, বুঝতে পারতেছি না, যাই হোক। তো হ্যাঁ, তুমি যে কোশ্চেন করছো যে এই সূত্র দিয়ে দুইটাই করা যাবে কিনা, দুইটাই করা যাবে। তুমি জাস্ট দেখবা কোনটার আগে অর্ধেক, কোনটার আগে দ্বিগুণ লেখা আছে। যার আগে মানে যার সাথে এখানে গতিশক্তির সাথে 2 গুণ লেখা থাকলে, এই যে গতিশক্তি এটা, এর আগে 2 গুণ লিখে দিতা। যদি বিভব শক্তির 3 গুণ লেখা থাকতো তাহলে বিভব শক্তির সাথে 3 দিয়ে দিতা, সিম্পলি শেষ। এইটুকু বুঝলেই হবে, এর চেয়ে আর বেশি বুঝতে হয় না। হ্যাঁ, শূন্য এক্সাম্পল শেষ। ওকে, এরপরে কোশ্চেনে যাই আমরা। দেখো, বলছে একটি কণার উপর, এটাও পারবা, একটি কণার উপর বল হচ্ছে এত, কণার সরণ হচ্ছে এত, বলছে বল দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ আমরা জানি W = Fs cos θ। Fs cos θ কে আবার লেখা যায় F.S, অবশ্যই ভেক্টর রাশি। তার মানে F আর S এর ডট গুণ। ডট গুণ আমরা কিভাবে করি? I এর সাথে I গুণ, 6 দুগুণে 12 প্লাস 2 গুণ 3 মাইনাস 3, তার মানে 3 দুগুণে 6 মাইনাস 6, আর হচ্ছে -1 প্লাস 2, তারপর হচ্ছে -2। অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 4। 4 কোথায় আছে? 4 নিউটন অ্যান্সার। হ্যাঁ, আরে সবাই জোস, সবাই তো ভালো পারো অনেক। আমি কেন আসছি ক্লাসে? এই তোমরা সবাই পারো, আমি কেন আসছি ক্লাসে? পারলেই ভালো, তোমরা পারলেই আমাদের সার্থকতা। যাই হোক, দেখো বলছে একটি ক্রেনের সাহায্যে এত কেজি লোডকে
এত মিটার পার সেকেন্ড বেগে উত্তোলন করা হলে ক্রেনটির ক্ষমতা কত হবে। দেখো এখানে কি দেওয়া আছে, ভর দেওয়া, বলছে এটা কি তো বেগ, এটা কি বেগ ভি, উত্তোলন করা হলে ক্রেনটির ক্ষমতা কত। ক্ষমতা যখন বের করবা, ক্ষমতা পি ইকুয়াল, মনে রাখবা যখন কোনো কিছু এই যে ক্রেনের মাধ্যমে উপরে তোলা হয়, তারপরে হচ্ছে লিফট যখন উপরে উঠে, সেই সময় ক্ষমতা কত, এই টাইপের ম্যাথের ক্ষেত্রে তুমি মনে রাখবা এই বেগটা সব সময় হয় সমবেগ। কি দেওয়া থাকবে, সমবেগে দেওয়া থাকবে। এবং সমবেগ যদি হয় সেই ক্ষেত্রে তোমার সূত্র হচ্ছে পি ইকুয়াল এফ ইন্টু ভি, ঠিক আছে, বল ইন্টু কি হবে, বেগ। তো এখানে বলের মান তো আসলে দেওয়া নাই, কি দেওয়া আছে, শুধুমাত্র ভরের মান দেওয়া আছে। কিন্তু এই ভরের সাথে নিচের দিকে কি ক্রিয়া করে, তার ওজনটা কাজ করে। তো ওজনটা আমরা বের করি, এম ইন্টু জি আর হচ্ছে ভি আছে, তাই না। এম জি ভি এর মান কত হবে, এম এর মান হচ্ছে 100, জি এর মান হচ্ছে 9.8, ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 1। তাহলে অ্যান্সার কত, 980 না, এটার অ্যান্সার কত আসছে, 980। আমার আগে অ্যান্সার কত কে কে দিতে পারছো, দু একজন অবশ্য ভুলও করছো, তবে বেশিরভাগ সঠিক অ্যান্সার দিছো। হ্যাঁ, এটার অ্যান্সার হবে হচ্ছে 980। কিভাবে হয়েছে আশা করি বুঝতে পারছো। যাদের ভুল যাচ্ছিল তারা কিন্তু এই জিনিসগুলো দেখে নিবা, ঠিক আছে। আর যারা কনফিডেন্ট না, এই যে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যারা কনফিডেন্ট না, তারা হচ্ছে খুব মানে সতর্কতার সাথে হচ্ছে দেখবা আমি ম্যাথটা কিভাবে করি, এইভাবেই করবা। সলভ ক্লাসে সব পারো, এক্সাম হলে পারো না, এর কারণ হচ্ছে তুমি বাসায় গিয়ে আর প্র্যাকটিস করো না। আমি কি সত্যি কথা বলে ফেললাম? কারণ তুমি সলভ ক্লাস বাদে আর প্র্যাকটিস করো না ঠিক মতো। দেখো এরপরে কোশ্চেন বলছে 2 কেজি ভরের একটি বস্তু 3 মিটার, আচ্ছা এম দেওয়া আছে, এইচ দেওয়া আছে, তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত হবে। তাপে তার মানে কি, ক্যালোরিতে বের করতে হবে, তাই না। তাপ এক প্রকার শক্তি, তার মানে নরমালি আমরা কি বের করবো, ডাব্লিউ ইকুয়াল এম জি এইচ। কিন্তু যেহেতু আমাদের জুলে নাই, ক্যালোরিতে নিতে গেলে জুলকে এই যে 4.8 সরি হয় 4.18 দিয়ে ভাগ দিবা, অথবা জাস্ট সিম্পলি 4.2 দিয়ে ভাগ দিবা, ঠিক আছে। এটাতে ভাগ দিলে যে অ্যান্সারটা পাবা সেটা আসবে হচ্ছে ক্যালোরি এককে, ঠিক আছে। তো এটা দেখি কিভাবে হবে। এম ভরের মান কত, 2 কেজি, জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে 3/4.2। তো এটা আসলে কত হবে আমরা একটু দেখি। এটা যদি আমি 10 ধরি, 10 ধরলে হবে হচ্ছে 20 × 3 60/4.2। আচ্ছা 60 কে 4 দিয়ে ভাগ দিলে কত হবে বলতো, 4 15 60, তার মানে 15 হওয়ার কথা। যেহেতু একটু বেশি আছে তার মানে 15 এর চেয়ে মানটা একটু ছোট হবে, তার মানে হচ্ছে 14 দশমিক সামথিং হবে, তাই না। 14 দশমিক সামথিং হবে। এইখানে দেখো তো 14 দশমিক সামথিং কোথায় আছে, এইখানে আছে, এটা অ্যান্সার। কয়দিন পর্যন্ত এগুলা ফ্রি ক্লাস হবে ভাইয়া? আমাদের আমরা মেইনলি আসলে তোমরা যারা জানো না, আমাদের হচ্ছে সামনে 7 তারিখ থেকে আমাদের কোর্সের ক্লাস শুরু হচ্ছে। 2.1 কৃষিগুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স 2.1 এর ক্লাস শুরু হচ্ছে। তো ওইখানে তো আমাদের পেইড ব্যাচের পোলাপান তো ক্লাস করবেই। এছাড়া আমরা হচ্ছে অনেক পোলাপান আছে যারা হচ্ছে আমাদের এই কোর্সে ভর্তি হওয়ার সামর্থ্য নাই, অনেকেরই সমস্যা আসলে থাকে। কিন্তু আমরা আসলে অনেক পোলাপান তোমাদের মধ্যে অনেকেই হচ্ছে মানে এইভাবে বলে ভাইয়া একটু কিছু কম রাখেন, 1000 টাকা রাখেন, 800 টাকা রাখেন, এইভাবে অনেকে বলে, প্রচুর মেসেজ দেয়। আমি মানে অনেক সময় মেসেজ দেখি তো মানে ইয়া লাগে, খারাপ লাগে ওদের জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে ওদেরকে যদি আমরা যদি 800 টাকায় 1000 টাকায় ভর্তি করি, তাহলে যে যারা 1500 টাকায় ভর্তি হচ্ছে তাও অফারে, ঠিক আছে, এদের জন্য একটা ইনজাস্টিস হয়ে যায়, অন্যায় হয়ে যায় না। তো এই কারণে হচ্ছে এই কোর্সে মানে এই টাকায় ভর্তি করাচ্ছি না, বরং আমরা বলতেছি যাদের একান্তই অনেক বেশি সমস্যা, তোমরা কোর্সে ভর্তি হতে পারছো না, তাদের জন্যই কিন্তু আমাদের এই ফ্রি ক্লাসগুলা, ঠিক আছে। এবং আমরা কি করতেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো যেগুলো থেকে একটা এমসিকিউ শিওর থাকবে বা একটা বা দুইটা শিওর থাকবে, এই টাইপের অধ্যায়গুলা নিয়েই কিন্তু আমরা হচ্ছে ক্লাসগুলা নিব। হ্যাঁ, কয়েকটা ক্লাস আমরা হচ্ছে কৃষি কোশ্চেন ব্যাংক হচ্ছে সলভ করে দিব, যাতে এখান থেকে তোমরা যতটুকু পারো উপকৃত হতে পারো। আর আমাদের যতটুকু সম্ভব, এই যে 2টা কোর্স চলতেছে, 2টা কোর্সের বাইরে আমাদের যতটুকু সম্ভব হয় তোমাদের জন্য ফ্রি ক্লাস দিয়ে যাবো আমরা, ঠিক আছে।
তো সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই। হ্যাঁ, পেইড ব্যাচে তো এগুলো আবার হবে, এগুলো তো ফ্রি ক্লাস, আর ফ্রি ক্লাসে তো আমরা জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করাচ্ছি, ঠিক আছে। আর পেইড কোর্সে এইভাবে ক্লাস হবে না, পেইড ব্যাচে ক্লাস হবে প্রথমে আমরা একটা প্রত্যেকটা অধ্যায়ের যে টপিক আছে কনসেপ্ট ধরে বা টাইপ ওয়াইজ আমরা হচ্ছে প্রথমে কনসেপ্ট শিখাবো, কনসেপ্টের পরে ওই কনসেপ্টের উপর যত কোশ্চেন ব্যাংকের কোশ্চেন আছে বা অন্যান্য স্ট্যান্ডার্ড বা ঢাবি স্ট্যান্ডার্ড কিছু কোশ্চেন হচ্ছে সলভ করাবো আমি। কারণ হচ্ছে ফিজিক্স কঠিন মানে হলে তো আসলে বলার কিছু নাই, কারণ সব জায়গায় ফিজিক্স কঠিন করতেছে এই বছর গত বছর সেম। তো এই কারণে হচ্ছে কিছু ঢাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে সলভ করা দিব, যাতে তোমরা একটু কঠিন প্রশ্ন আসলেও পারো, ঠিক আছে। তো এইসব নিয়ে আর কথা না বাড়াই, আমরা হচ্ছে ওকে, আমরা হচ্ছে কোশ্চেনটা সলভ করি। আশা করি এটা হয়ে গেছে। এরপরের কোশ্চেন বলছে ক্ষমতার মাত্রা কি, এটা অ্যান্সার দাও। ক্ষমতার মাত্রা কি? এটা হচ্ছে, এটা যারা না পারবা, ঠিক আছে, তারা কচু গাছের সাথে ফাঁসি দিবা আজকে। ক্ষমতার মাত্রা যারা না পারবা কচু গাছের সাথে ফাঁসি দাও। এই সি অ্যান্সার দিছে একজন, এই সি অ্যান্সার যে দিছো, এই তোমার হচ্ছে আরবি নাম, তোমার নামটা একটু বাংলায় লিখবা, আমি হচ্ছে নেক্সট টাইম তোমাকে অ্যাড্রেস করতে ইজি হবে। দেখো এটা ক্ষমতার মাত্রা, এরপর ক্ষমতার মাত্রাও ভুল করতেছে, আমার অবাক লাগতেছে। দেখো কিভাবে করবো মাত্রা। মাত্রা সমীকরণের জন্য সিম্পলি হচ্ছে সূত্রে চলে যাব, পি ইকুয়াল এম জি এইচ বাই টি, অথবা এইভাবে না, আমরা হচ্ছে ক্ষমতা হচ্ছে কি ডাব্লিউ বাই টি, একদম শুরু থেকে ভেঙে দেখাই। তো ডাব্লিউ ইকুয়াল কি এফ এস, এফ এস কে ভাঙলে আবার এইভাবে লেখা যায় এম এ এস বাই টি, তাই না? এম এ এস বাই টি লেখা যায়। তো এইখানে এম এর মান হচ্ছে, এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এম, এ কি ত্বরণ, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2, এস এর মাত্রা কি এল, আর এই যে নিচে টি সময়ের মাত্রা কি হবে টি হবে। তাহলে এম এল স্কোয়ার, টি উপরে ইনভার্স 2 আছে, নিচেরটা উপরে নিয়ে গেলে ইনভার্স 3 হয়ে যাবে, তার মানে এম এল স্কোয়ার টি ইনভার্স 3। যত রকমের তোমার মাত্রা আছে সব কিছু, সব মাত্রায় তুমি এইভাবে সূত্র থেকে বের করে আনবা যদি কনফিউশন থাকে। আর এইগুলো আসলে মুখস্থ রাখাই বেটার, ঠিক আছে, কারণ এটা করতে গিয়ে হচ্ছে তোমার কয়েক সেকেন্ড সময় নষ্ট হবে, পরীক্ষার হলে এটা করলে তুমি অন্যদের চেয়ে পিছিয়ে যাবা, ঠিক আছে। হ্যাঁ, ঠাডা মুখস্থ, এগুলো ঠাডা মুখস্থ না পারলে তুমি হচ্ছে অন্যরা হচ্ছে এই টাইমে আরেকটা এমসিকিউ করে ফেলবে, ঠিক আছে। আমি আবার এই যে কৃষি গুচ্ছের জন্য একটা স্পেশাল টিপস দিয়ে দেই, যতগুলা অধ্যায় আছে সবগুলা অধ্যায়ের যে একদম সবচেয়ে কমন যে এককগুলো আছে সবগুলা এককের তুমি হচ্ছে বের করে ফেলবা। এই যে ক্ষমতা, তারপরে হচ্ছে মানে যত রকমের আছে যেগুলো কমন, ঠিক আছে, কমন গুলার মাত্রা হচ্ছে মুখস্থ করে ফেলা। একটা লিস্ট করবা এককটাও লিস্ট করবা, লিস্ট করে এগুলো হচ্ছে একদম ঠাডা মুখস্থ, ঠিক আছে। এখান থেকে 1 মার্ক পাবা কৃষিতে, দেখো আমি বলে দিলাম। এরপরে কোশ্চেন বলছে 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল, এই এটার অ্যান্সার দাও। 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল, এটার অ্যান্সার চাই পোলাপান। এক কিলোওয়াট আওয়ার সমান কত জুল। দেখো আমরা হচ্ছে এইভাবে কিভাবে করব, 1 কিলোওয়াট আওয়ার তার মানে হচ্ছে প্রথমে 1 কিলোওয়াট বের করি, তাই না? আচ্ছা, এটা অবশ্য অনেকের মুখস্থ থাকা উচিত। দেখি কেউ অ্যান্সার দিতে পারো কিনা। একজন বলছে 3600, একজন বলছে বি, একজন বলছে এ। আচ্ছা দেখো তো, কিলোওয়াট ইন্টু আওয়ার সমান কত জুল। 1000 ওয়াট সমান কি 1 কিলোওয়াট, তাই না? আচ্ছা তাহলে 1 কিলোওয়াট পাইলাম, আওয়ার আছে তার মানে হচ্ছে 3600 সেকেন্ড দিয়ে হচ্ছে গুণ হবে। এখন হ্যাঁ এটা ভুলই আছে, কারণ কি এটা অ্যান্সার হবে হচ্ছে 3.6 ইন্টু 10 ইনভার্স 6 হবে। তো এটা তো অ্যান্সার দেখছি না, না দেখার কারণ কি? টু দি পাওয়ার, ও হ্যাঁ টু দি পাওয়ার, সরি
2^6। তো এটা যেহেতু অ্যান্সার নাই, আমরা হচ্ছে এটা বাদ দিচ্ছি। ঠিক আছে, এরপরের কোশ্চেন দেখো, 2 কেজি ওজনের একটি বল 20 মিটার উচ্চতা থেকে পতিত হলো, ইহা মাটিতে পড়ার দরুন 30 জুল শক্তি কম হলো, মাটিতে প্রতিঘাতের পর ইহা কত উচ্চতায় উঠবে। মানে সিম্পলি তুমি চিন্তা করো, এই কলমটা উপর থেকে নিচে পড়তেছে, পড়ার পর সে হচ্ছে এই যে পড়লো, যে পড়ার কারণে মাটিতে যেহেতু সংঘর্ষ করছে তার কিছু পরিমাণ শক্তি লোপ পাইছে, এটা হচ্ছে মাটিতে চলে গেছে। এরপরে এই যে 30-40 জুলের মধ্যে আচ্ছা আচ্ছা যতটুকু ছিল তার মধ্যে 30 জুল হচ্ছে ইউজ হয়ে গেছে, মানে মাটিতে চলে গেছে। বাকিটুকু যতটুকু ছিল তার জন্য সে কতটুকু উচ্চতায় উঠবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এটা যদি বের করতে চাই তার জন্য আমাদের কিভাবে বের করতে হবে, যে মাটিতে তো পড়ছে, তো মাটিতে পড়ার পর, মাটিতে পড়ার মুহূর্তে তার কতটুকু শক্তি আসলে ছিল এবং মাটি কতটুকু নিয়ে নিল, সেটা আমাদের বের করা উচিত। তো মাটিতে পড়ার মুহূর্তে তার গতিশক্তি আমরা বের করব mgh দিয়ে। এটা হচ্ছে মাটিতে পড়ার মুহূর্তে তার গতিশক্তি। তো কত হবে 0.2, জি হচ্ছে 10 দেওয়া, এইচ কত 20, কত হবে দেখো তো, এটা হবে 40 জুল। ঠিক আছে, তো 40 জুল হচ্ছে মাটিতে পড়ার মুহূর্তে ছিল, এবং মাটিতে পড়ার কারণে 30 জুল শক্তি কি কমে গেল। তার মানে মাটিতে পড়ার পর সে যদি জাম্প করে, সে জাম্প যে করতেছে কতটুকু শক্তি নিয়ে করতেছে, 40 - 30, 10 জুল নিয়ে সে জাম্প করতেছে। তো 10 জুলের জন্য সে কতটুকু উচ্চতায় উঠতে পারবে, সেটা আমাদের প্রশ্ন। সেম ভাবে আবার mgh ইকুয়াল হচ্ছে 10, আমার এইচটা দরকার, 10/mg। আচ্ছা 10/mg যদি দেই, 10 ভাগ mg, m এর মান হচ্ছে 0.2 ইন্টু 10, কত হলো, এর অ্যান্সার কত হবে, 1 কে 0.2 দিয়ে গুণ করলে কত হয়, ভাগ করলে, সরি 5 মিটার অ্যান্সার, 5 মিটার অ্যান্সার, 5 মিটার অ্যান্সার। হ্যাঁ ঠিক আছে, 5 মিটার। কিভাবে, এই যে 1 কে সিম্পলি তুমি যদি 0.2 দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে অ্যান্সার আসে 5। এই কোশ্চেনে কারো সমস্যা আছে, কারো কোনো প্রবলেম আছে, বুঝার প্রবলেম আছে, তাহলে আমি আরেকবার বুঝাই দিব। হ্যাঁ, একজন বলছে বুঝিনি, আমি বুঝতে পারছি যে তোমাদের প্রবলেম হইতে পারে, আমি আবার বুঝাচ্ছি। দেখো, যারা বুঝছো তারাও আবার দেখো, যারা বুঝো নাই তারা একটু বেশি সতর্কতার সাথে দেখো। তুমি সিম্পলি এখানে কি হয়েছে, এখান থেকে উপর থেকে একটা জিনিস, একটা বস্তু সে হচ্ছে নিচে পড়তেছে, পড়লো, পড়ার পর সে কি করবে, নর্মালি কি হয়, যে কোনো একটা জিনিস উপর থেকে নিচে ফেলে দিলে সে একটুর জন্য আবার মানে জাম্প করে না একটু, তো সে এখান থেকে আবার জাম্প করছে, জাম্প করে সে এতটুকু গেছে। এখন ও যখন নিচে পড়লো, পড়ার সংঘর্ষের কারণে তার কিছু শক্তি, যতটুকু শক্তি সে এখানে জমাইছিল, সেই শক্তিটা মাটিতে চলে গেছে। কতটুকু চলে গেছে, 30 জুল। আচ্ছা 30 জুল যেহেতু চলে গেল, আমাদের দেখতে হবে কি, সে এখান থেকে এইটুকু পড়ার মুহূর্তে এই যে বিভব শক্তি এখানে ছিল, এই বিভব শক্তিটা মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে হয়ে গেছে কি গতিশক্তি। তো ফুলটাই হচ্ছে গতিশক্তি হয়ে গেছে। তো ওই গতিশক্তি থেকে 30 জুল কিন্তু হারাই গেছে। তো ওই গতিশক্তিটা আমরা বের করব কিভাবে, মনে রাখবা যে মাটিতে পড়ার পূর্বে গতিশক্তি বিভব শক্তির সমান হয়। এটা ওই অর্থে না, এটা হচ্ছে শুধুমাত্র সম্পূর্ণ উচ্চতার জন্য যে বিভব শক্তি ছিল সেটার সমান হয়। তার মানে এখানে যদি ইপি থাকে, এই ইপি এর সমান হবে এটা। তো সেই ক্ষেত্রে আমি কি করব, যে ইকে ইকুয়াল কত পাচ্ছি, mgh, যেহেতু বিভব শক্তির সূত্র হচ্ছে এটা, এখানে আমি যদি মানগুলো বসাই দিই 0.2 ইন্টু এই যে 9, এর মান 9.8 দেওয়া আছে, এই কারণে হচ্ছে 10 দেওয়া আছে, 10 বসাচ্ছি। এইচ এর মান দেওয়া হচ্ছে আমার 20। তো এখান থেকে গুণ করলে তোমার অ্যান্সার আসে হচ্ছে 40 জুল আসে। এই যে 40 জুল এখানে ছিল মাটিতে পড়ার পূর্ব মুহূর্তে, মাটিতে পড়লো, 30 জুল চলে গেল, থাকলো কত, 10 জুল। এই 10 জুল কি করবে, তারা আবার ধাক্কা দিয়ে উপরের দিকে পাঠাবে। তো এই যে এতটুকু উঠছে, এটাই হচ্ছে mgh ইকুয়াল 10 জুল। এখান থেকে আমার এইচটা দরকার, বলছে কতটুকু উচ্চতায় আবার উঠবে, সেটা হচ্ছে কি হবে 10/mg। এখান থেকে আমরা ওটা হচ্ছে 10/mg এর মান হচ্ছে 0.2 ইন্টু জি এর মান হচ্ছে 10 কাটা থাকলে হচ্ছে 5। এটাই আমি বুঝাইছি। আশা করি এইবার আর কোনো প্রবলেম নাই। জিএসটি এর একটা বেসিক কোশ্চেন ছিল এই বেসিক থেকে। হ্যাঁ
এরকম একটা ছিল। দেখো এরপরে কোশ্চেন বলছে বস্তুর গতিশক্তি 4 গুণ বৃদ্ধি করা হলে ভরবেগের পরিবর্তন কত গুণ হবে? গতিশক্তি যদি 4 গুণ বৃদ্ধি করা হয় ভরবেগের পরিবর্তন কত গুণ হবে? এই টাইপের ম্যাথের জন্য এই যে একটা পরিবর্তন করলে আরেকটা কতটুকু হবে, এর জন্য সিম্পলি তোমার এত মানে কমপ্লেক্স সূত্র জানার দরকার নাই, জাস্ট নর্মাল এদের মধ্যে যে সম্পর্কের সূত্রটা সেটাই জানতে হবে, যে ইকে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m, এটা তো জানো। তাহলে এখানে যেহেতু এর মধ্যে সম্পর্ক, এগুলো আমাদের হিসাবে আনারই দরকার না। তার মানে ইকে সমানুপাতিক পি স্কোয়ার, ইকে সমানুপাতিক যদি পি স্কোয়ার হয়, এটাকে যদি আমি 4 গুণ করি, আচ্ছা এটা না, বলছে গতিশক্তি 4 গুণ বৃদ্ধি করলে, আচ্ছা হ্যাঁ গতিশক্তিকে আমি 4 গুণ বৃদ্ধি করতে চাই, তাহলে কি হবে? দেখো পি এর মধ্যে এটা তো স্কোয়ার আছে, তো এখানে যদি 2 দাও, 2 এর স্কোয়ার হয়ে যাবে কত? 4। ওই 4টাই তো এখানে এসে গুণ হবে, তাই না? তো সিম্পলি এইখানে যেটা 4 আছে এটা এই পাশে গিয়ে হয়ে যাবে কি √4, তার মানে 2। তো অ্যান্সার হবে হচ্ছে আমাদের 2, অর্থাৎ 2 গুণ। তুমি যে এইভাবে চিন্তা করতে পারো, যেহেতু ভরবেগের উপর স্কোয়ার, তো তুমি যে ভরবেগকে যদি 2 গুণ করো সেটা হচ্ছে স্কোয়ার হয়ে, তার মানে 2 গুণে 4 হয়ে গতিশক্তি হয়ে যাবে 4 গুণ। হ্যাঁ সবাই সঠিক অ্যান্সার দিছো, ধন্যবাদ। এরপরে কোশ্চেন বলছে 100 কিলোগ্রাম ভরের ওজনের কোন ভরকে যদি আমি 20 সেকেন্ডে 10 মিটার উঁচুতে উঠানো হয় তাহলে তার ক্ষমতা কত হবে? তো এই টাইপের ম্যাথ, ক্ষমতা পি ইকুয়াল mgh/t, এটা হচ্ছে একদম গণসূত্র, জাতীয় সূত্র। এই জাতীয় সূত্রের ম্যাথ সবার পারতে হবে। কিভাবে? 100 কেজি ওজনের কোন ভরকে 20 সেকেন্ড, আচ্ছা 10 মিটার, তার মানে হচ্ছে এম এর মান হচ্ছে 1000 কেজি, সরি 1000। জি এর মান যেহেতু দেওয়া নাই, আমরা হচ্ছে জি এর মান একটা বসাই, 10 বসাই। এইচ এর মান কত? 10। mgh/t, টি এর মান কত? 20 সেকেন্ড, 20। আচ্ছা এটা যদি হয়, আমি হচ্ছে 2 এটার মধ্যে যায় 5 বার, তার মানে হয়ে যায় হচ্ছে 5000, তাই না? 5000 হয়ে যায়। যদি একদম প্রিসাইজলি এই ম্যাথটা করতে চাই, 10 এর জায়গায় দিব 9.8, তার মানে এটা হয়ে যাবে কত? 9.8, তার মানে হবে হচ্ছে এটাকে 2 ভাগ করলে কত হয়? 4.9, অর্থাৎ 4900 হয়ে যাবে। ঠিক আছে, তো প্রিসাইজলি অ্যান্সার হচ্ছে 4900, কিন্তু আমি যেহেতু 10 ধরে করছি, অ্যান্সার আসছে কত? 5000। তো এখানে অ্যান্সার আসলে কত দেওয়া? এটা বলছে 4 কিলো ওয়াটের পাশাপাশি কাছাকাছি, নাকি 5 কিলো ওয়াটের পাশাপাশি, নাকি 6 কিলো ওয়াটের? 5000 ওয়াট মানে কত? 5, এই যে 1000 এর জন্য কিলো ওয়াট, তো 5 কিলো ওয়াটের কাছাকাছি। অ্যান্সার কত? বি নাম্বার। হ্যাঁ অ্যান্সার হচ্ছে বি। একজন বলছে জি এর মান 9.8 বসাতে হবে, বসাইলা সমস্যা নাই, আমি যেহেতু দেখছি অ্যাপ্রক্সিমেট মান দেওয়া আছে, এই কারণে আমি হচ্ছে সরাসরি 10 বসাই দিছি, হিসাব ইজি। মাঝে মাঝে জীবনকে ইজি করে নিতে হয়, ঠিক আছে? জীবনকে তুমি যত কঠিন ভাববা, তোমার জন্য সবকিছুই কঠিন। যত ইজি মনে করবা, সবকিছু ইজি। পরীক্ষার হলেও সেম। তুমি যত প্রেসারে থাকবা, দেখবে তোমার পরীক্ষা ভালো হবে না। একটু প্রেসারলেস থাকার চেষ্টা করবা, পরীক্ষা ভালো হবে। দেখো 100 মিটার হতে উঁচু গাছের ডাল হতে, আচ্ছা বলছে 500 গ্রাম ওজনের একটি পাকা আম খাড়া নিচের দিকে পড়ে গেলে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আমটির গতিশক্তি কত হবে? একটু আগে আমি বলে দিয়েছি, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে গতিশক্তি হবে বিভব শক্তির সমান। তার মানে হচ্ছে এই যে এই ইটা হবে হচ্ছে mgh এর সমান। এখানে কি কি দেওয়া আছে? ভর দেওয়া আছে হচ্ছে 500 গ্রাম, তার মানে 0.5 কেজি। আচ্ছা এরপরে দেওয়া আছে হচ্ছে জি এর মান কত? 9.8 দেওয়া, 9.8। এইচ এর মান কত? 1000, সরি 100 দেওয়া, সরি আমি এত যে ভুল করি ক্লাসে। দেখো তো এটার অ্যান্সার কত হবে? এই যে 0.5 মানে হচ্ছে 1/2, ঠিক আছে? তো 9.8 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? অ্যান্সার হবে এইখানে হবে 4.9, আর এইখানে আছে কত? 100, তার মানে হচ্ছে 4900, সরি 490 হবে, 00 না। অ্যান্সার হচ্ছে 490, এই নাম্বারটা অ্যান্সার। হ্যাঁ অনেকেই সঠিক অ্যান্সার দিয়ে দিছো আমার আগে। আরে জোস, এই তোমরা এই তো জোস, আমি তো পারি না, আমি বারবার ভুল করি, তোমরা ভালো পারো।
দেখো এরপরে কোশ্চেন, মাটি থেকে 10 মিটার উচ্চতা হতে একটি আম মাটিতে পতিত হতে লাগলো 5 মিটার পড়ন্ত আমটির ক্ষেত্রে, মানে যখন এই আমটা যখন 5 মিটার অতিক্রম করে ফেলছে পড়ার সময়, এই মুহূর্তে আসলে আমরা কি বলতে পারি? শক্তির রূপান্তর ঘটবে, তো সত্যি নাকি মিথ্যা? না তো, আচ্ছা এটা সত্যি। স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, এটাও সত্যি। শক্তির কোনো রূপান্তর ঘটবে না, এটা ভুল। গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হবে, এটা কি সত্যি? সত্যি না। কারণ কি জানো, যখন একটা জিনিস টপে থাকে স্থির, সেই সময় তার ভিতরে বিভব শক্তি জমা আছে। সে যখন আস্তে আস্তে গতিশীল হয়ে নিচের দিকে পড়তে থাকে, তার গতিশক্তি বাড়ে, বিভব শক্তি কমে। যে ওই যে বিভব শক্তিটা জমা ছিল, ওইটারই কিছু অংশ আস্তে আস্তে গতিশক্তিতে রূপান্তরিত হয়, হয়ে 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 যখন একদম মাটিতে পড়ে, তখন হচ্ছে সম্পূর্ণ বিভব শক্তি কিসে রূপান্তরিত হয়ে গেছে? বিভব শক্তি রূপান্তরিত হয়ে গেছে। তো বলো প্রত্যেক মুহূর্তে আসলে হচ্ছে কি? সে শুধু 5 মিটার না, সে যদি 1 মিটার পরেও হিসাব করতাম, তাহলে কি হচ্ছে? বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো আসলে এটাও সত্যি, এটাও সত্যি, কিন্তু পরীক্ষার হলে তুমি অ্যান্সার দাগাবা কোনটা বলো তো? অ্যান্সার কোনটা দাগাবা কোনটা পরীক্ষার হলে? পরীক্ষার হলে এটা আসলে কি দাগাবা? একজন বলছে এ দাগাবো, একজন বলছে সি দাগাবো। এই তোমাদের ওপিনিয়ন দাও তো, এটা আসলে তোমরা কি দাগাবা? মানে সবচেয়ে প্রিসাইজ অ্যান্সার এটার কোনটা? মনে রাখবা, এই যে আমরা যে নৈবেত্তিক অ্যান্সার করি, এটাকে এইখানে অ্যান্সার দাগাতে হয় হচ্ছে সবচেয়ে অ্যাকুরেট অ্যান্সার কোনটা। তোমার সবগুলাই সঠিক অ্যান্সার হইতে পারে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাকুরেট যেটা, সেটা দাগাইতে হবে সব সময়, ঠিক আছে? একজন বলছে এ, একজন বলছে সি। আচ্ছা মিক্সড হচ্ছে অ্যান্সার পাচ্ছি। দেখো মনে রাখবা, যেটা হচ্ছে একদম অ্যাকুরেট, মানে সবচেয়ে, বলে না, ধরো তোমার সেম একটা ম্যাথ অ্যান্সার বের করছো, ঠিক আছে? কারো অ্যান্সার তুমি হচ্ছে দশমিকের পরে 1 ঘর নিছো, আরেকজন হচ্ছে দশমিকের পরে 3 ঘর নিছে, ঠিক আছে? কারটা অ্যাকুরেটলি মিলছে? দশমিকের পরে 3 ঘর যে নিছে তারটাই বেশি অ্যাকুরেটলি মিলবে, তাই না? তো এই কারণে যত গভীরে যত বেশি মিলবে সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটাও সত্যি, কিন্তু শক্তি রূপান্তর তো এটাও তো হইতে পারে, এটাকেও তো শক্তি রূপান্তরই বলে, এটাকেও শক্তি রূপান্তর বলে। তো তার মানে এটার মধ্যে এই বেটাও আছে, এই বেটাও আছে, তো এই বেটা তো হবে না। তার মানে এটা তুমি অ্যান্সার দিলে একদম অ্যাকুরেটলি অ্যান্সার হইল না, ঠিক আছে? অ্যাকুরেটলি অ্যান্সার হবে স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে। এটা যদি বলে দাও, এখানে আর কোনো কনফিউশন নাই, ঠিক আছে? অর্থাৎ অ্যান্সার এটা হবে না, অ্যান্সার হবে সেই নাম্বারটা। মাথা দিয়ে মাথায় ঢুকায়ও আর কি, ঠিক আছে? বের করে দিও না। একজন বলছে থার্মাল এনার্জিও তো হয়, আর থার্মাল এনার্জি তো হবে, তাপ শক্তি রূপান্তরিত হবে, কিন্তু এখানে তো অপশন নাই, অপশন তো থাকতে হবে। দাগাবই না, অটো মার্ক দিয়ে দিবে হোপফুলি। এই প্রশ্নের জীবনে অটো মার্ক দিবে না, ঠিক আছে? বিশ্বাস কর, এই প্রশ্নের জীবনে অটো মার্ক দিবে না। এবং যে এই কোশ্চেন দাগায় না আসবে, ঠিক আছে, এর মতো গাধা স্টুডেন্ট আর জীবনে নাই, ঠিক আছে? পৃথিবীতে নাই। দেখো এরপরে কোশ্চেন বলছে, একটি বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দ্বারা প্রতি সেকেন্ডে এত জুল কাজ করা যায়, তাহলে বিদ্যুৎ কেন্দ্রটির ক্ষমতা কত? প্রতি সেকেন্ডে কৃত কাজ, এটাই কি ক্ষমতা না? আমার কোশ্চেনে অ্যান্সারই বলে দিছে, প্রতি সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে তুমি যে কাজটা করো সেটাই হচ্ছে ক্ষমতা। তো আমাকে ক্ষমতা বলেই দিছে যে প্রতি সেকেন্ডে এত জুল কাজ করা হয়, তার মানে এটাই হচ্ছে ক্ষমতা। তার মানে ডাব্লিউ এর মান কত, সরি পি এর মান কত, এটাই হবে। 10 ইন্টু 100 কত হবে? 1000 ওয়াট। 1000 ওয়াটকে আমরা কি বলতে পারি? আচ্ছা এখানে কি অ্যান্সার ভুল দিল? বুঝলাম না, এটা তো 1 মেগাওয়াট হওয়ার কথা, 1 মেগাওয়াট হবে। কারণ কি? সরি, 1 মেগাওয়াটও তো হবে না। এখানে আমার মনে হয় মান দিতে হচ্ছে ভুল করছে, স্লাইড যে বানাইছে। এই সাজিদ, তুমি যদি ক্লাসে থাকো, তোমার জন্য খবর আছে, এই এটা হচ্ছে ভুল আছে। মেগাওয়াট হইতে গেলে তো আমার হচ্ছে
এই যে একের পরে 6 শূন্য হইতে হবে, তাই না? 6 শূন্য হয়ে তারপরে হচ্ছে কিছু থাকলে সেটা আবার গুণ হয়, তো এইখানে হবে মেগাওয়াট। তো মেগাওয়াটের কোনো অ্যান্সারই এখানে হবে না, তো অপশন একটু ভুল দেওয়া আছে। এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে 1 কিলোওয়াট হবে, ঠিক আছে? এটার অ্যান্সার কি 1 কিলোওয়াট। আর যদি মানগুলো ঠিক থাকতো তাহলে তো হইতোই, প্যারা নাই। এইখানে হয়তো ইন্টু 10⁶ ছিল হয়তো। ও হ্যাঁ, এইখানে ভুলটা আমি বুঝতে পারছি। 10⁶ হইতো, 100 ইন্টু 10⁶ হইতো, যেটা হচ্ছে দেয় নাই, ঠিক আছে? তো 100 ইন্টু 10⁶ মানে হচ্ছে এটা মানেই কত? মেগাওয়াট। আর হচ্ছে 100, তার মানে 100 মেগাওয়াট অ্যান্সার হইতো। এই যে এটা অ্যান্সার হইতো, ঠিক আছে? এই ভুলটা দেখে নিও, ঠিক আছে? একজন আগে অ্যান্সার দিয়েছে 18A। আচ্ছা 18A কিনা আমরা দেখি। বলছে 75% দক্ষতা সম্পন্ন একটি মোটরের ক্ষমতা 200 ওয়াট, প্রতি সেকেন্ডে কত জুল কাজ করে? তো আমরা হচ্ছে নরমালি সূত্র কি জানি? P ইকুয়াল W/T। তার মানে আমি এখানে যদি কাজ বের করি, W ইকুয়াল PT। আচ্ছা এটা তো দেখেই অ্যান্সার বলা যায়, এটা হচ্ছে এ নাম্বার অ্যান্সার হবে। তো পি এর জায়গায় কত হবে? এই যে পি হচ্ছে 200 ইন্টু, দেখো যেহেতু দক্ষতা হচ্ছে 75%, অবশ্যই দক্ষতায় গুণ করতে হবে। তার মানে হচ্ছে 75 মানে হচ্ছে উপরে 3 নিচে 4 ইন্টু টি, সময় কত? 1 সেকেন্ডই তো দেওয়া। আচ্ছা এই যে 4, এটার মধ্যে 5 বার যায়, 3 5 15, 150 জুল হবে। এই 17 নাম্বার সি। ও আচ্ছা হ্যাঁ, তুমি 17 নাম্বার অ্যান্সার দিছো, আমিও ভাবলাম তুমি 16 অ্যান্সার দিছো, সরি 18 অ্যান্সার দিছো। হয়ে গেছে, দেখো এত ইজি। আমি হচ্ছে এই ক্লাসের পরে তোমরা যাও না, ঠিক আছে? তোমাদের সাথে কিছু কথা আছে। দেখো বলছে হচ্ছে 60 ফিট উঁচু হতে একটি স্থান হতে একটি বস্তু পড়ে গেল, কোথায় এর গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে? এটার অ্যান্সার বের করো। আমি যেভাবে শিখাইছি ওইভাবে বের করবা। 20 ফিট তুমি কবির, তুমি যে ক্লাস করতেছো তুমি বয় না, ঠিক আছে? রাইট টাইমে বিয়ে করাই দিলে তোমার বাচ্চা এখন ক্লাস 9-এ পড়তো। বেশি বলে ফেললাম না? না অ্যাটলিস্ট ক্লাস 5-এ পড়তো, ঠিক আছে? তুমি বয় না, তুমি ম্যান। আর যদি তুমি মনে করো তুমি এখনো বয়, তাহলে তোমার ম্যান হইতে তুমি সারা জীবনও ম্যান হইতে পারবা না, ঠিক আছে? ম্যান হওয়ার টাইম এটাই। আচ্ছা বেশ কয়েকজন অ্যান্সার দিছে, আমরা একটু দেখি এই ম্যাথটা আসলে কি হয়। সূত্র কি? এক্স ইকুয়াল এইচ মাইনাস এক্স। বলছে কি স্থিতিশক্তির অর্ধেক। কার অর্ধেক? স্থিতিশক্তির, তার মানে এর আগে হাফ। মনে রাখো, কার অর্ধেক? স্থিতিশক্তির অর্ধেক, এই কারণে হচ্ছে এক্স এর আগে হাফ। আর হচ্ছে এইচ এর মান আমি পরে বসাবো, সমস্যা নেই। এই 2 দিয়ে এই পাশে গুণ করলে এক্স ইকুয়াল হয়ে গেল 2h মাইনাস 2x। এখান থেকে যদি আমি এক্সটা বের করতে করে আনতে চাই, এটা এই পাশে গেলে মাইনাস 3x 2x, এটা এই পাশে আনলে 3x। 3x ইকুয়াল 2h, x ইকুয়াল কত হবে? 2h/3। তো 2h/3 60 ইন্টু বাই 3 20। এটার অ্যান্সার কত? এটার অ্যান্সার কত? এটা ভুলে হচ্ছে 49 দিচ্ছে, এটা 40 হবে। এটার অ্যান্সার কত? ভুল করছো না? সবাই কান ধরো, হ্যাঁ সবাই কান ধরো। এটার আগে স্থিতিশক্তি না আগে গতিশক্তি, এটা কিচ্ছু না। আমার কথা হচ্ছে তুমি প্রশ্ন অনুযায়ী অ্যান্সার করবা। তুমি যদি পরীক্ষার হলে গিয়ে বলো ভাই মানে স্যার কোশ্চেনে তো ভুল আছে, স্থিতিশক্তিটা আগে হইতো, গতিশক্তি পরে হবে, তাহলে হবে? এটা কোশ্চেন 100% ঠিক আছে, এখানে কোনো সমস্যাই নাই। সমস্যা তোমার সূত্রে, তুমি যেভাবে করো। এই কারণে আমি বললাম যে এই যে যেভাবে আমি ম্যাথ করাই এইভাবে করো, তোমার জীবনেও ভুল হবে না এই ম্যাথ। একদম বলছে 20ই হবে। এই 20 কিভাবে হয়? এটার অ্যান্সার জীবনেও 20 হবে না।
আমি বেড লাগবো এটা নিয়ে। তুমি বুঝতেছো, গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক আর স্থিতিশক্তি গতিশক্তির অর্ধেক, এই দুটার মধ্যে আকাশ পাতাল তফাৎ ভাই। তুমি এই জিনিসটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তুমি যে সিম্পলি তুমি যদি দেখো উচ্চতা হচ্ছে টোটাল এটা, ঠিক আছে, টোটালটা হচ্ছে এইচ, তোমার দেখা যাবে হচ্ছে এটা যদি তুমি হচ্ছে 3 ভাগ করো, 3 ভাগ, হ্যাঁ, এই উচ্চতায় হবে হচ্ছে ইপি ইকুয়াল হ্যাঁ ইপি ইকুয়াল হাফ ইন্টু ই কে হবে এইখানে, আবার এইখানে এটা হবে উল্টা, ই কে ইকুয়াল হাফ ইন্টু ইপি হবে। এই দুইটা জীবনেও সেম না, তার মানে তোমার এই যে এটা যদি হয় আর এটা হবে 20, এটা হচ্ছে 40, 40 আর 20 একসাথে অ্যান্সার জীবনেও হইতে পারে না, ঠিক আছে? আবার 20 নাম্বারে এই আনসার দিতেছে ভাই, কি রে ভাই? আচ্ছা 20 নাম্বার, সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি। তার মানে এটা বুঝতে পারছো, এটার অ্যান্সার কত হবে? 40 হবে। 40 মাথায় ঢুকায় নিও, কিভাবে করলাম এটাও মাথায় ঢুকায় নিও, ভুল করো না প্লিজ। তোদের হাতে পায়ে ধরি, এক টাইপের ম্যাথ আমি দুইটা এই কারণে রাখছি, প্রথমটা আমি বুঝাই দিছি, পরেরটা করতে দিছি, এরপরেও ভুল। পোলাপানের থেরাপি দেওয়া উচিত, পোলাপানের কি থেরাপি সেটা বললাম না। দেখো কিলোওয়াট দ্বারা কি পরিমাপ করা হয় এটা বলো। হ্যাঁ 20 নাম্বার এ। আচ্ছা মাঝখানে তাহলে মনে হয় 20 নাম্বারের এ অ্যান্সার অনেকে 20 নাম্বারটা দিচ্ছিল, তাই না? ও সরি 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 সরি, আমি ভাবছি কি তোমরা হচ্ছে অনেকে 19-এর 20 অ্যান্সার দিচ্ছ আর কি, তো এটা ভেবে তোমাদের তো বকাবকি করছি, সরি। এটা অ্যান্সার কত হবে? ক্ষমতা হবে, কারণ কি কিলোওয়াট, কিলোওয়াট দিয়ে ক্ষমতা বোঝায়, ওয়াট, যেখানে ওয়াট আছে সেখানেই ক্ষমতা, আর কিলো থাকলে কোনো বিষয় না, সবগুলা সেম। এটা হয়ে গেছে। এরপরের অ্যান্সারে যাই, কোশ্চেনে যাই। এরপরে কোশ্চেন বলছে 10 মিটার গভীর কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে এত কেজি পানি উত্তোলন করা হয়, ইঞ্জিনের দক্ষতা 70% হলে অশ্ব ক্ষমতা কত? তার মানে হচ্ছে তোমার এই যে তুমি যে ইয়াটা ইউজ করতেছিলা, তুমি যে মোটরটা ইউজ করতেছিলা, সেটার প্রদত্ত যে মানে মোটরের যে অ্যাকচুয়াল যে ক্ষমতা থাকে না, যেটা হচ্ছে গায়ে লিখে দেওয়া থাকে, সেটা কত, সেটা চাইছে। তো এই টাইপের ম্যাথ করার জন্য মনে রাখবা x ইন্টু পি ইকুয়াল হচ্ছে mgh বাই, আচ্ছা mgh বাই টি। এটা আমি আসলে কি সূত্র লিখলাম? আচ্ছা দেখো এটা কি mgh বাই টি আসলে কি নির্দেশ করে? ক্ষমতা নির্দেশ করে, কতটুকু ক্ষমতা। কিন্তু তার মানে আমি তো এটাও লিখতে পারতাম p ইকুয়াল mgh বাই টি। এক্সটা আমি কই থেকে দিলাম? এখানে কারণ আছে। এই পি যেটা আমি বের করি সেই পিটা হচ্ছে কার্যকর ক্ষমতা, মানে সে কতটুকু কাজ করতেছে সেই ক্ষমতা সেটা। কিন্তু আমাদের বলে দিছে যে এটার দক্ষতা হচ্ছে 70%, তার মানে তার যতটুকু ক্ষমতা টোটাল আছে সেতটুকু সে কাজ করে না, তার 70% কাজ করে। তাহলে আমি যখন ম্যাথটা বের করব, এইখানে যে অ্যান্সারটা বের হবে সেটা অ্যাকচুয়াল অ্যান্সারের 70%, তাই না? এইখানে যেটা বের হবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সারের 70%। তো আমি কি করি, এখানে টোটালটার মানে অ্যাকচুয়াল অ্যান্সারের সাথে যদি 70% গুণ করে দিই, তাহলেই তো এখানে যে অ্যান্সার সেটা চলে আসবে। এই কারণে এক্সট্রা দিছি, এটা দিয়ে বোঝা হচ্ছে পার্সেন্ট। যত পার্সেন্ট সেটা হচ্ছে এখানে বসাবা, পি এর মান হচ্ছে তুমি বের করবা, তাই না? পি এর মান বের করবা, mgh বাই টি, সিম্পলি এইভাবে থাকবে। তাহলে তুমি যদি পি ক্ষমতা বের করতে চাও, mgh বাই এক্স ইন্টু টি হবে, বুঝছো? এক্স ইন্টু টি হবে। তো এক্স এর মানটা আসলে কি দেবা? এক্স এর মান হবে হচ্ছে 70% মানে কত? 0.7 না? তো 0.7 হচ্ছে এক্স এর মান হবে, ঠিক আছে? 0.7 হবে এক্স এর মান। তো মানটা বের করি, mgh ভর কত? 1200, জি এর মান কত দিবা? 9.8 দিলাম, এইচ এর মান হচ্ছে 10, নিচে ভাগ করতে হবে কত দিয়ে? এক্স ইন্টু টি, এক্স কত? 0.7, টি এর মান কত দেওয়া? প্রতি মিনিটে দেওয়া, তার মানে হচ্ছে 60 সেকেন্ড। এখন হচ্ছে তুমি ম্যাথটা করে ফেলো, 10 কাটা 6,
6 দিয়ে এটাকে কয়বার কাটা যায় বলো তো? 6 দুগুণে 12, 200 থাকে। 200 ইন্টু 9.8/0.7, এটাকে যদি তুমি মোটামুটি করো তাহলে হচ্ছে 200 ইন্টু 10 কত হবে? 2000 ভাগ হচ্ছে 0.7। আচ্ছা, এরকম হবে কেন? 1200 এরপর হচ্ছে 60, 0.7, 10 মিটার, 60, 70। এটা হচ্ছে আমার 70 দেওয়া উচিত। এটা হচ্ছে 70। যদি 70 দিই তাহলে হচ্ছে 9.8 ভাগ 7। আমি হচ্ছে 10-এর কাহিনীতে কোনো কোথাও একটা ভুল করছি। এই দেখো তো, আমার আবার ভুল ধরায় দাও। ও না, হ্যাঁ ঠিক আছে, আমার হর্স পাওয়ার নিতে বলছে, ঠিক আছে, তো ভুলে গেছি, অশ্বক্ষমতা বলছে। অশ্বক্ষমতা হলে অবশ্যই কি 746 দিয়ে ভাগ করতে হবে। তো এইখানে যেটা অ্যান্সার আছে 0.7 আসে, এটাকে আবার 746 দিয়ে ভাগ, তার মানে হচ্ছে নিচে 746, তার মানে আমার এটা এইভাবে আসতেছে 2000 বাই এত ইন্টু 746। এটাকে যদি 0.7 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 5-এর আশেপাশে আসবে। এটাকে গুণ দিলে মানে 500-এর আশেপাশে আসবে আর কি, আশেপাশে অ্যাপ্রক্সিমেট মান আমি ধরতেছি। এটাকে যদি গুণ করো 500-এর আশেপাশে একটা মান আসবে। তো 500 দিয়ে এটাকে ভাগ করলে মোটামুটি কত আসে? 4-এর মতো আসার কথা। তো 4-এর চেয়েও একটু কম আসবে, কারণ হচ্ছে এটাকে গুণ দিলে 500-র চেয়ে বেশি আসে, ঠিক আছে। তো এটার অ্যান্সারটা আমি আসলে জানি, আমি মানে এটাও তো দেখছি এর আগে। তো এটা অ্যান্সার হবে 3.75। এটা ক্যালকুলেটর ছাড়া করা একটু টাফ, করে নিও। $350 ধরে করলে ইজি হবে। আচ্ছা, 750 ধরে করলে ইজি হবে। হ্যাঁ, 750 ধরে করা যেতে পারে। 750 ধরে, এটা হচ্ছে ধরো নিচে হচ্ছে 70, উপরে হচ্ছে 100 দিলাম, আর 750 যদি আমি ধরি, এইভাবে তো লেখা যায় 3/4 ইন্টু 1000। এটা কাটা, ওই আলটিমেটলি একই হয় ভাই, ঠিক আছে। এটা হচ্ছে একটু মানে ইয়াতে করা লাগবে আর কি, একটু মাথা কাটায় করা লাগবে, এত টাইম নাই। তোমাদের জাস্ট প্রসেসটা বুঝাইতে পারলেই হলো, ঠিক আছে। প্রসেসটা আশা করি বুঝছো। এরপরে অ্যান্সারটা দিয়ে দিছে অনেকে। একজন বলছে 9টি তক্তা। একটি রাইফেলের গুলি থেকে তক্তাকে ভেদ করার ম্যাথে, ঠিক আছে, মনে রাখবা তোমার গতিশক্তি যত বেশি হবে তক্তার সংখ্যা তত বেশি হবে, মানে তক্তার সংখ্যা আর গতিশক্তি হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে। এটা সিম্পলি বুঝো, তোমার একটা জিনিসের শক্তি বেশি, সে বেশি ভেদ করতে পারবে, যার শক্তি কম সে কম ভেদ করতে পারবে। এইখানে যা সিম্পলি ওই ঘটনাটাই ঘটছে। তক্তাকে ভেদ করতে পারে বুলেটের গতি যদি 3 গুণ করা হয়, তাহলে এই যে ইকের সাথে তক্তার সম্পর্ক হচ্ছে নরমাল সমানুপাতিক। ইকের সাথে আবার ইকে কে আমরা এইভাবে তো লিখতে পারি যে হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমি কি বলতে পারি যে ভি এর সাথে সম্পর্কটা কি? বুলেটের গতি যদি 3 গুণ করা হয় তাহলে তক্তার সংখ্যা কত হবে? এই যে বুলেটের গতি 3 গুণ করি, 3 স্কোয়ার ইকুয়াল কত হবে? তক্তার সংখ্যা, তার মানে কত? 9টি, ঠিক আছে। তো এই টাইপের ম্যাথ তুমি হচ্ছে এইভাবে করবা যে এন ইকুয়াল, তক্তার সংখ্যা যেটা পাবা এন স্কোয়ার ইন্টু N1। এটাতে আসলে কি করলাম বলতো? এই যে বুলেটের গতি যত গুণ করবা সেটা হচ্ছে এখানে দেবে। এন এর মান কত? 3 হবে, এখানে 3 স্কোয়ার দিলা। এখন বলছে যে একটি রাইফেল হচ্ছে একটি তক্তাকে ভেদ করতে পারে। তো এই যে যেই কয়টা তক্তাকে আগে ভেদ করতে পারতো সেটা হচ্ছে N1 এর মান, অর্থাৎ এখানে N1 এর মান কত? 1। তো এই ক্ষেত্রে এইখানে দিবা কত? 1 দিবা। এই কারণে এটার অ্যান্সার হবে 9। কিন্তু এইখানে যদি এই ম্যাথটাই যদি আমি এইভাবে না দিয়ে
আমি হচ্ছে এই যে একটির জায়গায় আমি যদি দিয়ে দিতাম দুইটি, একটি রাইফেল হচ্ছে দুইটি তক্তাকে ভেদ করতে পারে, তাহলে বুলেটের গতি 3 গুণ করার পর সে কয়টা তক্তাকে ভেদ করতে পারবে? সেক্ষেত্রে অ্যান্সার কত হইতো? এন স্কোয়ার ইন্টু N1। N1 কত? তক্তার সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 ইন্টু এন স্কোয়ার মানে হচ্ছে 9, তার মানে 18টা হইতো। ঠিক আছে, এই কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে। বুঝছো আশা করি? হ্যাঁ, একজন বলছে 21 নাম্বারটা আবার বুঝাই দেন ভাইয়া, বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার হচ্ছে বুঝাই দিচ্ছি একটু পর। 21 নাম্বারটা আমি বুঝাবো, লাস্ট একটা ম্যাথ আছে, এটা করা এসে আমি 21 নাম্বারটা আবার আসবো। দেখো লাস্ট ম্যাথটা আমি সলভ করে দিই। বলছে একটি মোটর একটি 120 মিটার গভীর কূপ থেকে 5 মিনিটে 400 কেজি পানি উত্তোলন করতে পারে, মোটরটির ক্ষমতা কত? এটা আমি করে দিব না ভাই, এটা তোরা করবি, এটা তোমরা করো ভাই। এটার অ্যান্সার তোমরা দিবা, আমি দিব না। এটার অ্যান্সার কেউ দিচ্ছ না কেন? কেউ দাও ভাই, প্লিজ দে, কেউ অ্যান্সার দে। একটি মোটর একটি 120 মিটার গভীর নলকূপ থেকে 5 মিনিটে এত কেজি হচ্ছে পানি উত্তোলন করতে পারে, মোটরটির ক্ষমতা কত? ভাই এইটুকু, এটা পারিস না কেন প্লিজ? বলে দিছে 2800-কে 746 দিয়ে ভাগ করলে যেটা অ্যান্সার পাবেন সেটাই। কে ভাই এভাবে কেউ অ্যান্সার দেয়? আচ্ছা আমি নিজে করি, তোদের উপরে ভরসা নাই আমার। দেখো বলছে পি ইকুয়াল কি হবে? mgh/t। ভর কত? 400। জি এর মান কত? 9.8। এইচ এর মান কত? 120। সময় কত? 5 মিনিটে। 5 ইন্টু 60। 60 এটার মধ্যে যায় 2 বার, 5 এটার মধ্যে যায় কতবার যায়? 80 বার। 8 দুগুণে 16, 160 ইন্টু 9.8, মোটামুটি হচ্ছে 1500 সামথিং আসবে। ঠিক আছে, 1500 সামথিং আসবে। 1500 সামথিং যদি আসে, এটাকে আমি কি দিয়ে ভাগ করবো বলতো? আমার অ্যান্সার যেহেতু বলছে এই ইয়েতে কত হর্স পাওয়ারে, তো হর্স পাওয়ার 746 দিয়ে ভাগ করতে হবে। তো নর্মালি আমি যদি 750 দিয়ে 1500 ভাগ করি তাহলে অ্যান্সার আসে কত? 2। কাজ কর, হ্যাঁ অ্যান্সার আসে 2। আর যদি আমি একটু কম মান দিয়ে ভাগ করি তাহলে 2 পয়েন্ট সামথিং আসবে। তো এটার অ্যান্সার মোটামুটি বলাই যাচ্ছে হচ্ছে 2.1 হবে এটার অ্যান্সার। এটার অ্যান্সার কত হবে? 2.1। এই টাইপের ম্যাথ দেখো, যখন বলবে একদম মানে এত গভীর থেকে, গভীর নলকূপ থেকে এতটুকু উচ্চতায় পানি তুলতে পারে, তুমি এই টাইপের ম্যাথে সরাসরি উচ্চতা যেটা দেওয়া আছে সেটাই ইউজ করবা। কিন্তু যদি হচ্ছে ওই যে ম্যাথটা যদি এরকম হয় যে হচ্ছে পানিপূর্ণ কুয়া অর্ধেক খালি করব, সম্পূর্ণ খালি করব, ঠিক আছে, ওই টাইপের ম্যাথের ক্ষেত্রে তোমার আবার সূত্রটা হচ্ছে ওই যে h/2 ইউজ করতে হবে। তারপর হচ্ছে ওই যে একটা সূত্র শিখাই দিয়েছিলাম যে h, এটা হচ্ছে ম্যারাথন ক্লাসে খুব সম্ভবত শিখাইছিলাম যে h কার্যকরী h আর কি, h প্রাইম, এটা হবে হচ্ছে কি খালি প্লাস ভরা/2। একটা সূত্র আছে, তো এই সূত্র দিয়ে তুমি হচ্ছে h প্রাইমটা বের করতে পারবা, ওইটা হচ্ছে mgh প্রাইম। এই সূত্র দিয়ে তুমি ম্যাথটা অ্যান্সার বের করতে পারবা। তো নরমালি ওই সূত্র দিয়ে করা হয়, কিন্তু এই টাইপের ম্যাথে হচ্ছে যেটা অ্যান্সার আছে মানে যেটা দেওয়া আছে গভীরতা সেটাই ইউজ করবা, তোমার হচ্ছে অর্ধেক করার দরকার নাই। আচ্ছা একজন বলছে 2.5 তো হতে পারতো, হাতে ক্যালকুলেশন কিভাবে করব? আচ্ছা দেখো কিভাবে হতে পারতো,
আমি তো এটা বুঝলাম যে 1500 হবে, কারণ কি, এটা যদি আমি 10 দিয়ে গুণ করতাম 1600 হইতো, কিন্তু একটু কম, তার মানে 1500 সামথিং হবে। ঠিক আছে, আমি ধরলাম 1550। আচ্ছা, আর এখানে আছে কত, 746, মানে কি 750, 750কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 1500। তো আমার তো অলরেডি কাছাকাছি মান একটা চলে আসছে। এখন এটাকে যদি আমি 2.5 দিয়ে গুণ করি, 2.5 দিয়ে গুণ করা মানে হচ্ছে এটার সাথে আরো এটার অর্ধেক গুণ করা, যোগ করা। তার মানে এটা প্লাস 375 যোগ করতে হবে। তো দেখো 1500 সাথে যদি তুমি 375 যোগ করো তাহলে এটা একদম 1875 হয়ে যাচ্ছে। তো এত বেশি তো মান আসবে না। তো আমি দেখে বলতেই পারি যে হচ্ছে, যেহেতু একদম খুব কাছাকাছি মানটা চলে গেছে, তার মানে এটা 2.1। ঠিক আছে, তো এই টাইপের, মানে সত্যি বলতে এই টাইপের হাতে ক্যালকুলেশন গুলা তুমি একদিনে হচ্ছে খুব বেশি দক্ষ হতে পারবা না। তোমার হচ্ছে দিনে দিনে প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি এই যে হাতে ক্যালকুলেশনের প্র্যাকটিস করবা, আস্তে আস্তে তুমি বুঝতে পারবা, তুমি দেখেই বলতে পারবা যে এটা আসলে ভাগ করলে এটার অ্যান্সার কত আসতে পারে, 2.1 হবে নাকি 2.5 হবে, তুমি ধরতে পারবা ইজিলি। ঠিক আছে, আরে ভাই আমি অ্যাপ্রক্সিমেট ধরছি রে ভাই। ও আবার 746 গুণ 2 ইকুয়াল হচ্ছে 1492, এটা আমার বের করে দেখাইতেছে। ভাই আমি মাফ চাই, আমি বললাম তো আমি 750 দিয়ে ম্যাথটা করছি। এই টাইপের ম্যাথে সব জায়গায় ওই অ্যাপ্রক্সিমেট মান ধরেই করতে হবে, নাহলে তুমি সারাদিন ম্যাথ ওই হাতে ক্যালকুলেশন করে হচ্ছে অ্যান্সার বের করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এখন দেখো আমি এটা তো পাইলাম। এর আগে একটা ম্যাথ করাই দিব বলছিলাম, আবার আরেকবার বুঝাবো। সেটা হচ্ছে এই যে ইঞ্জিনের ক্ষমতার ম্যাথটা, নাকি এই কোনটা ছিল, 21 নাম্বার, হ্যাঁ মনে করছে 21 নাম্বারটা। একুশ নাম্বারটা করে দিব বলছিলাম, আবার করে দিচ্ছি। হ্যাঁ, বলছে 10 মিটার গভীরতা থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে তুমি হচ্ছে 1200 কেজি পানি উত্তোলন করা হয়। ইঞ্জিনের দক্ষতা হচ্ছে এত হলে অশ্ব ক্ষমতা কত। এইখানে যে অশ্ব ক্ষমতাটা চাইছে এটা হচ্ছে প্রযুক্ত ক্ষমতা। ঠিক আছে, এটা কি প্রযুক্ত ক্ষমতা। আর তুমি এই যে যেই কাজটা সে করছে এখান থেকে যে পিটা পাবা সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা। এখন প্রযুক্ত ক্ষমতা আর কার্যকর ক্ষমতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা জানি যে প্রযুক্ত ক্ষমতা হচ্ছে যেটা লেখা থাকে, গায়ে লেখা থাকে, আর কার্যকর ক্ষমতা হচ্ছে সে অ্যাকচুয়ালি কতটুকু কাজ করতে পারে। ঠিক আছে, তো এই যে মাঝখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, যা বলা থাকে সে ওই কাজটা করে না, তার চেয়ে একটু কম কাজ করে। এই যে যতটুকু কাজ করতেছে সেটাই হচ্ছে তার দক্ষতা। ঠিক আছে, তো দক্ষতা যেহেতু দেওয়া, আমি কি বলতে পারি না যে আমি যে কার্যকর ক্ষমতা যেটা পাই, মানে কার্যকর যে কতটুকু কাজ করবে সেটা হচ্ছে দক্ষতা দেখে আমি বলতে পারবো। তো ওই পিটা কি হবে, এই যে কার্যকর যে পিটা, এটা হচ্ছে কার্যকর, সরি আমি ভুল বললাম, আমি যে কার্যকর কতটুকু হবে সেটা যদি আমি বের করি তাহলে কি হবে, টোটাল যে অক্ষমতা দেওয়া আছে সেটার সাথে কি করতে হবে, এই যে এই কি বলে কর্মদক্ষতাটা গুণ করতে হবে। তো কর্মদক্ষতা যদি গুণ করি 70/100, 70/100, তো এখানে 0.7 দিয়ে হচ্ছে গুণ করতে হবে, তার মানে 0.7 ইন্টু পি। এটা হচ্ছে আমার কার্যকর ক্ষমতা, মানে কতটুকু সে কাজ করে। ঠিক আছে, কাজ করে যে ক্ষমতাটা পায়। এখন আমার এই যে কাজ করে যে ক্ষমতাটা পায় সেটা হচ্ছে 0.7 পি ইকুয়াল কত, mgh/t। তো এখানে আমি সিম্পলি মান বসাবো, সরাসরি মান বসাই দেই। এম এর মান হচ্ছে 1200, জি এর মান হচ্ছে 9.8, 9.8, এইচ এর মান হচ্ছে 10 মিটার, এই 10 মিটার গভীরতা দেওয়া আছে, আর হচ্ছে দক্ষতা কত 70%। আচ্ছা, mgh/t হওয়ার কথা, টি হচ্ছে 5 প্রতি মিনিটে, প্রতি মিনিটে মানে কি 60 সেকেন্ড। আর পি যেহেতু আমি বের করবো এই পিটা, তো এই 0.7 এই পাশে রেখে লাভ নাই, তো ইন্টু 0.7। তো এইখানে এই ক্যালকুলেশনটা জাস্ট করলেই আমার অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, এখন এই ক্যালকুলেশনটা কিভাবে করব, আমরা যেটা করতে পারি যে এই যে এটাকে 10 ধরে ম্যাপটা করি। আচ্ছা,
এটা যেটা আসবে এটা হচ্ছে ওয়াটে অ্যান্সার আসবে, মাথায় রেখো। এটা কত কিসে আসবে? ওয়াটে আসবে, কিন্তু আমার অ্যান্সার তো ওয়াটে চায় নাই, আমার হচ্ছে কত অশ্বক্ষমতায়, তার মানে পিএইচ এ বলছে। তো পিএইচ এ যদি বের করতে চাই আমাকে 746 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তো আমি একদম সবগুলা হচ্ছে একদম বসায় দিছি। এখন ম্যাথটা করি। এটা যায় 6 বার, 6 এটার মধ্যে যায় 200 বার। এটাকে যদি আমি ধরে নেই, এটা হচ্ছে 10, তার মানে হইল কত? 2000 ভাগ নিচে হচ্ছে কত? 0.7 ইন্টু 746। আচ্ছা দেখো তো, 2000কে 1000-এর মধ্যে 0.7 মানে হচ্ছে 700, 2000-এর মধ্যে 0.7 কত হবে? 1400। তার মানে উপর আছে 1400, তাই না? না সরি, এটা তো ভাগ করতেছি, সরি, যদি ভাগ করলে তাহলে হচ্ছে অন্য কাহিনী হবে আর কি, গুণ করলে 1400 হইতো। এটা কিভাবে করব? আচ্ছা এটার সাথে করি, এটা হচ্ছে আমি যদি ইয়া করি 0.7 ইন্টু এটা 500-র মতো আসবে, 550-এর মতো আসার কথা, আর উপরে আছে হচ্ছে 2000। এখন এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে ওই 5-এর কাছাকাছি, হ্যাঁ 4 পয়েন্ট সামথিং আসবে আর কি। তো এইখানে আমাদের বুঝতে হবে আর কি যে কিভাবে করব। না 4 পয়েন্ট সামথিং তো আসবে না, 3 পয়েন্ট সামথিং আসবে, 3 পয়েন্ট সামথিং, একদম 4-এর কাছাকাছি, 4-এর একদম কাছাকাছি একটা মান আসবে। তো এখান থেকে এটা আসলে হাতে ক্যালকুলেশনের উপরে নির্ভর করে তুমি কিভাবে করতেছো। 4.5 হবে না, এটা কিভাবে হবে না এটা তুমি বুঝতে পারবা যে 4.5 যদি অ্যান্সার হয় তাহলে হচ্ছে এটার মান অবশ্যই 500-এর কম হইতে হবে, ঠিক আছে? 500-এর কম হইতে হবে অ্যান্সারটা। তো এখানে 500-এর কম জীবনেও হবে না, ঠিক আছে? তার মানে এটার অ্যান্সার অবশ্যই 4-এর চেয়ে কম হবে, এই কারণে হচ্ছে 375। মানে এটা জাস্ট আমি তোমার হচ্ছে লজিকটা দেখাচ্ছি কেন হইলো, কিন্তু ম্যাথটা আশা করি তুমি বুঝতে পারছো কিভাবে ম্যাথটা করে। আরে পেইডে, তোমাদের পেইড ব্যাচে ক্লাস এইভাবে হবে না। পেইড ব্যাচে ক্লাস হবে, আমি প্রথমে বলে দিছি যে মানে এই অধ্যায়ের উপরে যখন আমি পেইড ব্যাচে ক্লাস নিব তখন নিব হচ্ছে প্রথমে কনসেপ্ট দেখাবো, শর্টকাট দেখাবো, সূত্র দেখাবো, তারপরে ম্যাথ করাবো, ঠিক আছে? এরপরে তোমাদের কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংক নিজেরা সলভ করা, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট যখন করলাম তখন এক্সট্রা ছিল হচ্ছে ওই যে পার্সেন্টেজ আর কি, ঠিক আছে? তুমি এই যে এটার সাথে যেটা গুণ দিবা পার্সেন্টেজ আকারে যেটা থাকে এটাই হচ্ছে তোমার এক্স এর মানটা। চিন্তা নাই, একই জিনিস, একই ম্যাথ অনেকভাবেই করা যায়, ঠিক আছে? তো মোটামুটি তোমার আমাদের কোশ্চেন ব্যাংক সলভ শেষ, ঠিক আছে এই অধ্যায়ে। এখন তোমাদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলি। যারা আসো ক্লাসে, দেখো যারা ক্লাসে আসো, এই এতগুলা ম্যাথ সলভ করার পর তোমার কি মানে এটা মনে হইতেছে না যে ফিজিক্স ইজি কোশ্চেন আসে? আমি কিন্তু বাদ রাখি নেই তেমন, মানে এমন না যে হচ্ছে কঠিনগুলা বাদ দিয়ে হচ্ছে তোমার এখানে রাখছি। তুমি কোশ্চেন ব্যাংক সলভ করে দেখো সবগুলা এই ম্যাথই, ঠিক আছে? তো কি মনে হচ্ছে সবগুলা ইজি ম্যাথ না? কৃষিগুচ্ছে এই টাইপের ম্যাথই গতানুগতিক ভাবে এগুলাই থাকবে, ঠিক আছে? দুই একটা কঠিন কোশ্চেন থাকে, সেগুলোও তুমি যদি ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা একটু ভালো মতো সলভ করো তাহলে হচ্ছে এগুলোও পারবা, ঠিক আছে? অর্থাৎ তুমি বলতেই পারো যে এখানে ফিজিক্স যে কোশ্চেনটা হয় সেটা আহামরি কঠিন হয় না, ঠিক আছে? এখন বলতে পারো যে ভাইয়া তাহলে গত বছর কঠিন হইলো কেন? গত বছর কঠিন হওয়ার একটা কারণ আছে, যে গত বছর কঠিন আসলে হয় নাই, কঠিন মনে হয়েছে তোমাদের কাছে, আসলে কঠিন হয় নাই। কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে কি করছে যে ম্যাথ গুলা দিছে হচ্ছে লেন্দি, মানে লেন্দি ম্যাথ দিছে, ঠিক আছে? লেন্দি ম্যাথ দিছে, এক একটা ম্যাথ করতে গেলে তিনটা করে সূত্র ফেলতে হয়, কিন্তু ম্যাথগুলার ক্যালকুলেশন বলো আর হচ্ছে ম্যাথের প্রসেস সবগুলা কনসেপ্ট সবই ইজি ছিল, কিন্তু প্রত্যেকটা ম্যাথ করতে টাইম বেশি লাগতেছিল, যে কারণে মনে হয়েছে যে আমি তো ম্যাথ করতে পারলাম না, ফিজিক্স করতে পারলাম না, অ্যান্সার করতে পারিনি খুব একটা, তাহলে মানে ম্যাথ কঠিন, মানে ফিজিক্স কঠিন আসছে। আলটিমেটলি হয়েছে কি প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। প্যাটার্নটা কি আসলে যে একটু লেন্দি ম্যাথ দিছে যেগুলো হচ্ছে করতে সময় লাগে কিন্তু ইজি ম্যাথ, প্লাস এখানে হচ্ছে একটা জ্ঞানমূলক দেয় নাই, ঠিক আছে? গত বছর ফিজিক্স কোশ্চেনে একটা জ্ঞানমূলক ছিল না, তো এটা হচ্ছে মানে খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। নর্মালি প্রত্যেক বছর 7-8টা বা 6টা ফর শিওর থাকে,
ঠিক আছে, এমসিকিউ মানে জ্ঞানমূলক বা থিওরির কোশ্চেনগুলো থাকে, কিন্তু এই বছর একটাও দেয় নাই। তো তোমরা যেভাবে করতে পারো, এখন তোমাদের কোশ্চেন করবো হচ্ছে সিবাসু। সিবাসু এর কোশ্চেন যেটা দেখলাম, এরা হচ্ছে কি করে, আগের যে গতানুগতিক যে কোশ্চেন ছিল আহামরি এত ইজিও করে না, মানে প্রস্তুতিটা কিভাবে নিয়ে রাখবা বলি, আহামরি অনেক সহজ করে না কোশ্চেন, সিবাসু এর কোশ্চেন, ঠিক আছে, তবে কঠিনও হয় না, ঠিক আছে। এই কারণে তুমি ধরে রাখতে পারো যে আগামী মানে বিগত বছরগুলোতে বিশেষ করে জিএসটি এগ্রি গুচ্ছ যে কোশ্চেন গুলো আছে 19, 20, 20, 21, 21, 22, 22, 23 এগুলার কোশ্চেনের মতো ইজি হবে না ফিজিক্স কোশ্চেন, কিন্তু আহামরি কঠিন হবে না, তবে একটু একটু ট্রিকি বা একটু ভিতরের কনসেপ্ট থেকে ম্যাথ আসতেই পারে। তো এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, যে কারণে তোমাদের আমি পেইড ব্যাচে অবশ্যই এমন ভাবে ম্যাথ করাবো যাতে একটু কঠিন দিলেও তোমরা পারো, ঠিক আছে, এইভাবেই ম্যাথগুলো করাবো তোমাদের। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকলে, কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাইতে পারো। আমি হচ্ছে আর 5 মিনিট আছি তোমাদের জন্য, আর 5 মিনিট আছে, 16 বাজে আমি 21-এ ক্লাসটা শেষ করব। ভাইয়া আমি ম্যাথ ভাইয়া আমি এক্সাম হলে ভালোই কমন পাই, বাট টাইমের সাথে পারি না। এটার মেইন প্রবলেম হচ্ছে প্র্যাকটিস। আমি বিশ্বাস করি, আমি যতগুলা ক্লাস নেই আমি প্রত্যেক ক্লাসে বলি ভাই প্র্যাকটিস কর, ঠিক আছে। প্র্যাকটিস কেমন? প্র্যাকটিস এটা না তুমি হচ্ছে একটা ম্যাথ তুমি একবার পারলা শেষ না, আমি ক্লাসে করাইলাম, তুমি এই কোশ্চেন গুলাই তুমি যদি এই কৃষিগুচ্ছ পরীক্ষার আগে আরো 2 বার নিজের হাতে সলভ না করতে পারো, তাহলে সেটাকে প্র্যাকটিস বলে না, ঠিক আছে। প্র্যাকটিস সেটাই যেটা তুমি পারার পরেও করতেছো, সেটাকে বলো প্র্যাকটিস। আর যেটা তুমি না পেরে প্রথমবার করতেছো সেটা প্র্যাকটিস না, সেটা তুমি শিখতেছো মাত্র, ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, ইনাফ ইনাফ ইনাফ। 19 নাম্বারটা প্রবলেম থেকেই গেল ভাই। 19 নাম্বার, 19 নাম্বারে কি ছিল? আচ্ছা, 19-এর প্রবলেম থেকেই গেল ভাই। দেখো আমি আবার বলতেছি, এই টাইপের যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে, এই টাইপের ম্যাথে তুমি সিম্পলি এক্স ইকুয়াল এইচ মাইনাস এক্স এই সূত্র বসাইলা, মনে রাখবা এই সূত্রের এই যে এই অংশ শুধু এক্স হচ্ছে বিভব শক্তির অংশ, বিভব শক্তি এটা হচ্ছে গতিশক্তির অংশ। হ্যাঁ, এখন দেখবা তুমি এই যে কোশ্চেনে কি বলছে, হ্যাঁ তুমি এইখানে মান বসাবা নাকি এইখানে গুণ দিবা, কোনটা দিবা সেটা হচ্ছে কোশ্চেনের উপর ডিপেন্ড করে। এখানে বলছে একটি বস্তু পড়ে গেল, কোথায় এর গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক। স্থিতিশক্তি মানে কি? ইপি। অর্ধেক মানে কত? হাফ। তার মানে এই হাফটা স্থিতিশক্তির আগে গুণ হবে, বুঝতে পারছো? এখানে স্থিতিশক্তি কোনটা বা বিভব শক্তি কোনটা? এই যে এক্স, তার মানে এর আগে হাফ গুণ। এখন তুমি এইচ এর মান বসায় তুমি সলভ করো, তোমার অ্যান্সার চলে আসবে। এরপরে কি প্রবলেম হবে? এই 19-এর যার প্রবলেম ছিল, তুহিন বলো এখন কি প্রবলেম আছে? তুমি আল্লাহর দুনিয়ায় যত রকমের এই টাইপের ম্যাথ আছে সব এই প্রসেসেই করবা, ঠিক আছে? আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। না ভাইয়া, এগ্রির ক্লাস তোমাদের 2.1 গ্রুপে, ধরো আমি বলি আমাদের একটা কোর্স চলমান আছে অলরেডি 2.0, ওইখানে তো হচ্ছে এই ক্লাসগুলো অলরেডি নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। ওরা হচ্ছে মোটামুটি ফার্স্ট পেপার শেষ, ঠিক আছে, সেকেন্ড পেপারে ঢুকতেছে। আর হচ্ছে তোমাদের জন্য ক্লাস শুরু হবে তোমাদের ওইখানেও। এখন আমরা মানে প্রথম থেকে হচ্ছে ক্লাসগুলো শুরু করব, এবং বলেই দিছি আগে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে হচ্ছে শর্টকাট, তারপরে হচ্ছে কোশ্চেন সলভ করাবো, এরপরে হচ্ছে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা, এইভাবে। আর এই ক্লাসগুলো অন্য কোথাও কোনো কার্যক্রম চলবে না, মানে তোমাদের ক্লাস অন্য কেউ পাবে না, ঠিক আছে। পেইড ব্যাচের প্রিমিয়াম ক্লাসগুলো আর কেউ পাবে না, মানে কোশ্চেন গালেও না। তুমি আগের বছরের ক্লাসও আমাদের ফ্রিতে দেওয়া হয় না, ঠিক আছে। কিন্তু এই যে এইভাবে কোশ্চেন ব্যাংক সলভের কিছু ক্লাস আমরা হচ্ছে যাদের একটু সামর্থ্য নাই, অনেকেই আছে সমস্যা, অনেকে আসলে এই যে পুরো অ্যাডমিশন সিজনে অনেক টাকা পয়সা খরচ করে এখন আসলে খরচ করার কোনো সাহস পাচ্ছে না বা ফ্যামিলি থেকে ওই রকম সাপোর্ট দিচ্ছে না, তাদের জন্য আমরা আমাদের মেসনের একটা ফ্রি ব্যাচ আছে, ওই কৃষিগুচ্ছ ফ্রি ব্যাচ আছে, ওই গ্রুপটাতে তোমরা চাইলে জয়েন হইতে পারো। তো ওই গ্রুপে আমরা হচ্ছে কিছু ফ্রি ক্লাস এইভাবে দিতে থাকবো। এমন হতে পারে যে এই ক্লাসগুলা এখানে সামনে না হয়ে ওই গ্রুপেও হতে পারে, ঠিক আছে। তো অবশ্যই একটু নজর রাখতে হবে।
তো এইভাবে আমরা হচ্ছে কিছু কোশ্চেন ব্যাংক সলভ আর কিছু ফ্রি এক্সাম হচ্ছে ওইখানে দিব, ঠিক আছে। তবে তোমাদের প্রিমিয়াম যে ফিচারগুলো এগুলো আর কেউ পাচ্ছে না। তোমাদের ক্লাসের মানে প্যাটার্নই হবে অন্যরকম, তোমাদের ক্লাস কোশ্চেনের প্যাটার্ন হবে অন্যরকম, মানে কোশ্চেনের মানে সেই রকম মানই হবে ভালো। আর তোমরা হচ্ছে গাইডলাইন পাবা ওই যে টপারদের থেকে, যারা হচ্ছে টপ করছে ফার্স্ট সেকেন্ড থার্ড বা টপ 10-এ যারা ছিল এরকম। তারপরে হচ্ছে আলাদা হচ্ছে কোশ্চেন কি বলে ডাউট সলভিং ক্লাস পাবা তোমরা, হ্যাঁ, এই যে সপ্তাহে একটা বা 15 দিনে একটা। তারপরে হচ্ছে তোমাদের ডিসকাশন গ্রুপ থাকবে, ওইখানে তোমাদের যত রকমের প্রবলেম সেগুলো সাবমিট করলে সেখান থেকে তোমরা অ্যান্সার পেয়ে যাবা। তো ওইখানে সবই পাবা আর কি। এরপরে হচ্ছে এগ্রি বুস্টার ম্যাথ বুকটাও পাবা, বইটাও পাবা। তো অনেক কিছুই পাচ্ছ ওইখানে। আর ফ্রিতে এখন এই যে এরকম ক্লাস রেগুলার কিছু ক্লাস আমাদের আসতে থাকবে তোমাদের হচ্ছে ফ্রি ব্যাচের জন্য, ঠিক আছে। যারা হচ্ছে এখন হচ্ছে ফ্রি ক্লাসগুলো করতে যাচ্ছ, এবং শুধু এগুলো আসলে ফ্রি ব্যাচের না, যারা কোর্সে আসো তাদের জন্য ইম্পর্টেন্ট, এই ক্লাসগুলো করলে অনেক আগায় থাকবা, ঠিক আছে। আমি আর এসব নিয়ে খুব বেশি কথা না বলি। ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত কিভাবে পড়তে পারি এই কয়েকদিন? ফ্রিতে দিলে পাবলিক দাম দিবে না ভাইয়া। একজন বলছে পেইড ব্যাচে ক্লাস কতক্ষণ হয়? এটা হচ্ছে চ্যাপ্টার অনুপাতে নির্ভর করে। যেমন ধরো আমি যদি আজকে স্থির তড়িতের ক্লাস নেই, স্থির তড়িতের অধ্যায় হচ্ছে বড়, তো সময় বেশি লাগবে। আমি যদি নিউটনিয়ান বলবিদ্যা ক্লাস নেই তাহলে মোটামুটি 2.5 ঘন্টা তো লাগবেই, এটা মানে শিওর থাকতে পারো। কারণ কনসেপ্ট অনেক বেশি, ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কোশ্চেন আসে বেশি, তো পড়াইতে হয় বেশি। আচ্ছা, অনেকে বলতেছো ভাইয়া কিভাবে পড়বো? এই যে আমি বলি, যারা আমাদের কোর্সে আসো তারা হচ্ছে এই যে 7 তারিখের আগ পর্যন্ত এই ক্লাসগুলো করবা। নিজেদের যেসব জায়গায় ঘাটতি যেসব জায়গায় আছে, যেগুলো হচ্ছে ধরো এই যে অনেকগুলো পরীক্ষা দিছো, তুমি কিন্তু অলরেডি বুঝে গেছো কোন জায়গায় তোমার ঘাটতি, কোন জায়গায় দুর্বলতা। বা অনেকে কি করছো, এই যে কিছু কিছু অধ্যায় একদম বাদ রেখে মানে স্কিপ করে হচ্ছে অ্যাডমিশন চালাইছো। অনেকে তো পুরা ম্যাথ স্কিপ করে অ্যাডমিশন চালাইছো, ঠিক আছে। তো এগুলা যারা করছো তারা হচ্ছে এই যে কয়েকদিনের একটা সময় আছে 7 তারিখের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে যতটুকু পারো বেসিকটা হালকা পাতলা একটু ধারণা নেওয়ার চেষ্টা করো, তাহলে ক্লাসে তোমার বুঝতে ইজি হবে, তুমি হচ্ছে ধরে রাখতে পারবা। আর যদি এগুলাও না করে একেবারে ধারণা না থাকে, দেখবা যে হচ্ছে ক্লাস করে তোমার লাভ হইতেছে না, ঠিক আছে। যার মানে একটা কথা আছে, যে নিজে থেকে চেষ্টা করে না তাকে হচ্ছে তুমি ক্যামব্রিজ ইউনিভার্সিটির টিচার আইনে দিলেও বুঝাইতে পারবা না, এটা হচ্ছে বাস্তব কথা। আর যারা আমাদের ব্যাচে ভর্তি হবে না তাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও, একটা কোশ্চেন ব্যাংক ফলো করো। তারপরে হচ্ছে আমাদের ক্লাস বা যে কোনো একটা ক্লাস থেকে তুমি হচ্ছে বেসিক মানে কনসেপ্ট গুলা ক্লিয়ার করো, ম্যাথ কিভাবে সলভ করে এটা দেখো। এরপরে জাস্ট কোশ্চেন ব্যাংক ইচ্ছা মতো সলভ করতে থাকো, ইনশাল্লাহ যতটুকু পারার আমরা হচ্ছে সাপোর্ট তো দিবই। হ্যাঁ, অবশ্যই সবার জন্য দোয়া করি। ক্লাসে কৃষিতে সবাই চান্স পাও, সবাই চান্স পেয়ে দেখা করো। তোমাদের জন্য তো অবশ্যই ইয়াও থাকতেছে, সেলিব্রেশন প্রোগ্রাম তো থাকতেছেই। গতবার সেলিব্রেশন প্রোগ্রামে আমি কিন্তু গান গাইছি, ঠিক আছে। যদি গান শুনতে চাও অবশ্যই আইসো, ঠিক আছে। চান্স পাইতে হবে আগে, কিন্তু আবার এটা বললো না ভাইয়া ক্লাসে ক্লাসে আমি গান গাবো না, অসম্ভব। হ্যাঁ ভাইয়া, এইভাবে বইয়ের তোমার প্রথম কাজ হচ্ছে কৃষি কোশ্চেন ব্যাংক সলভ করা, এরপরের কাজ হচ্ছে ভার্সিটি কয়ের কোশ্চেন ব্যাংক সলভ করা। এরপরে এই দুটা পড়ার পরেও যদি তোমার মনে হয় টাইম আছে, এরপরে হচ্ছে ইসাক স্যারের অনুশীলনীর কোশ্চেন সলভ করবা। আর থিওরি পড়ার জন্য হচ্ছে তোমার কিছু থিওরির জন্য পড়তে হবে, মূল বইয়ের দাগানো কিছু লাইন পড়তে হবে। তুমি দেখো আমরা হচ্ছে ডেইলি একটা করে ক্লাস নাই, একটা ক্লাস নেওয়া মানে হচ্ছে তুমি পরের দিন সারাদিন টাইম পাচ্ছ পড়ার জন্য। তো এই সারাদিন তুমি কি করবা? সারাদিনে হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করবা, মূল বইয়ের দাগানো লাইন পড়বা, সব পড়বা, ঠিক আছে। পড়াটা যেন এরকম না হয় যে আমি হচ্ছে আগামীকাল একটা ডেইলি এক্সাম আছে, এক্সামের জন্য পড়তেছি না। আমি ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পর তোমার পুরো অধ্যায় যত ভাবে কমপ্লিট করার দরকার তুমি করে ফেলবা, ঠিক আছে। কারণ এই অধ্যায় দ্বিতীয়বার পড়ার তুমি টাইম পাবা না। আজকে যে অধ্যায় চলে গেল এই অধ্যায় তুমি পড়ার আর টাইম পাবা না ভাইয়ারা, আমি এটা বলি। আজকের যে টাইম চলে গেল তুমি 1 মাস পরে অবশ্যই আফসোস করবা যে ওই দিন আমি অমুক দিন, বা আজকে 29 তারিখ, আমি 29 তারিখে বসেছিলাম, যে কারণে আমার একটু তখন তোমার আফসোস হবে। এই আফসোসটা কইরো না তোমরা, ঠিক আছে। আমি হচ্ছে ক্লাসটা আর খুব বাড়াবো না। আমি বলছিলাম যে 21-এ শেষ করবো, 25 বেজে গেছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। এরকম ক্লাস আরো সামনে হবে। ভাই 1 লাইন গান শুনতে চাই। আমি ক্লাসে গান গাও না,
যারা গান শুনতে চাও চান্স নাও, চান্স নিয়ে আমাদের সেলিব্রেশন প্রোগ্রামে আসো, আমি গান শোনাবো। ঠিক আছে, ওকে। তাহলে ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাস অবশ্যই থাকবা। আর নিজেরা পরিশ্রম করতে থাকো, পরিশ্রমের উপরে আসলে কিছু নাই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।